ওকে, তো আমি একটু চেক করে নিই, আমি দেখি যে লাইভ শুরু হয়েছে কিনা। আচ্ছা, যারা যারা হচ্ছে অলরেডি লাইভে জয়েন দিয়ে দিছো তারা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো, কারণ হচ্ছে আমরা যেহেতু টাইম চেঞ্জ করেছি তার মানে এখানে একটু প্রবলেম, অনেকে হয়তো তোমার ক্লাসটা করতে পারবে না। তো তোমার যেই ফ্রেন্ডটাকে তুমি দেখতা ও হচ্ছে ক্লাস করতো রেগুলার, ওকে হচ্ছে মেনশন দিয়ে দাও। আর হচ্ছে আজকের লাইভটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার দিবা। ওকে, বেশি বেশি করে শেয়ার দিবা এবং বেশি বেশি করে মেনশন দিবা। ওকে, আজকে আমরা নতুন নতুন অনেক কিছু শিখবো, নতুন নতুন অনেক অনেক কিছু তোমাকে শিখাবো। তো আজকে আমাদের যে আলোচনার টপিক, আমরা হচ্ছে আজকে কাজ ক্ষমতা শক্তি নিয়ে পড়াশোনা করব। এই কাজ ক্ষমতা শক্তি নিয়ে অনেক কিছু যেটা হচ্ছে তুমি জানো না সেই জিনিসগুলো তোমাকে আমি জানাবো, এবং আমরা বিভিন্ন টাইপের হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করব। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম যারা হচ্ছে লাইভে আসো। আচ্ছা, লাইভটা তোমরা হচ্ছে আজকে লাইভটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও। আমি হচ্ছে গ্রুপে শেয়ার দিয়ে নিই। ওকে, আচ্ছা, আজকে আজকে উপস্থিতির পরিমাণ দেখতে পাচ্ছি আমি খুবই কম দেখতে পাচ্ছি, হয়তো টাইম চেঞ্জের কারণে অনেকেই জানে না। তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, বেশি বেশি করে ফ্রেন্ডদেরকে মেনশন দাও এবং হচ্ছে শেয়ার দিয়ে দাও, লাইভটা শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। যারা হচ্ছে আমাদের সাথে জয়েন করছো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই, সমস্যা নাই। যেহেতু টাইম চেঞ্জ হয়েছে, অনেকের হয়তো টাইমের সাথে মিলে নাই, বা অনেকে হয়তো তোমার জানেও না যে আসলে টাইমটা চেঞ্জ হয়েছে। যাই হোক, আমাদের ক্লাসটা তো রেকর্ডেড থাকবে, তারা হচ্ছে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। ওকে, আমি আসলে দেখা যায় তোমার লাইভ ডিলেট করে দেবো মানে বলে বলে আসলে লাইভ ডিলেট করি না, আসলে নিজেরও করতে মন চায় না, এটা হচ্ছে মেইন কথা। তোমার একটা লাইভ ডিলেট করলে সেটা আসলে এটা আর কখন মানে কবে নেওয়া হবে এটা আমি নিজেও বলতে পারতেছি না, কারণ এই তোমাদের কোর্সটাই তো শেষ করতে হবে আগে, তারপর হচ্ছে আমি এক্সট্রা ক্লাস নেওয়ার ব্যাপারে চিন্তা করব। আচ্ছা, ঠিক আছে। তো তার আগে যারা হচ্ছে লাইভে অর্থাৎ ক্লাস দেখতেছো আমাকে একটু জানাও যে তোমার বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আর হচ্ছে আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও। ওকে, বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর হচ্ছে আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, একটু দ্রুত দ্রুত কমেন্ট করে আমাকে একটু জানাও, আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। ওকে, একটু দ্রুত কমেন্ট করে আমাকে একটু জানাও যে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আর হচ্ছে তোমার মানে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। দেখো, বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ারলি।
ওকে, মানে আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখো, বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আর হচ্ছে আমার ভয়েসটা। আচ্ছা, অল ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি অল ক্লিয়ার। আচ্ছা, আসলে তোমার নামাজের আজান দিয়ে দিচ্ছে এজন্য। আচ্ছা ঠিক আছে, আমি আমি আজকে আসলে বুঝতে পারি নাই তোমার 3টা ওই 45 ইয়ে করে যে আসলে মানে এরকম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসটা একটু করো, আগামী কাল থেকে হচ্ছে আমরা মানে ওইভাবেই শুরু করব, যাতে হচ্ছে নামাজের ব্রেকটা দেওয়া যায়। ওকে, আজকে ক্লাসটা একটু করো, আজকে ক্লাসটা এখন একটু করতে হবে, কারণ যেহেতু আমরা অলরেডি শুরু করছি তোমার 10 মিনিট পরে, তো এটা একটু ইয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে ক্লাসটা একটু শুরু করি। যারা হচ্ছে তোমার নামাজ পড়া, তোমরা তোমরা হচ্ছে নামাজ পড়ে নাও, সমস্যা নেই। আমরা হচ্ছে মানে আগামী ক্লাস থেকে ইয়ে করবো, তোমার হয় 3:30টায় অথবা 4টায়, যাতে তুমি নামাজের টাইমটা ইয়ে করতে পারো। ঠিক আছে। আচ্ছা দেখো, তো আমরা আজকের যে আলোচনা টপিক যে কাজ ক্ষমতা শক্তি নিয়ে পড়াশোনা করব। তো কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে তোমার বেসিক্যালি কাজ হয় কখন, যখন তুমি আসলে মানে বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগের ফলে অবস্থা চেঞ্জ হচ্ছে, সরণ হচ্ছে, তখনই কিন্তু আসলে কাজ হয়। ধরো এখানে একটু চিন্তা করো, সাপোজ ধরো এই এই একটা বস্তু আছে, এটার উপর তুমি এফ বল প্রয়োগ করলা। ওকে, এফ ইকুয়াল সাপোজ ধরো 10 নিউটন। এই 10 নিউটনটা হচ্ছে ধ্রুব বল। মানে ধ্রুব বল কেন, মানে এই এফ এর মানটা চেঞ্জ হইতে পারবে না, এফ এর মানটা 10 নিউটনই থাকবে, এই জন্য বলা হচ্ছে ধ্রুব বল। তো প্রথমেই তোমার কাজটা হয় বেসিক্যালি দুই ধরনের বল দ্বারা। একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ধ্রুব মানে যেই বলের মান চেঞ্জ হবে না, তার মানে এই এফ ইকুয়াল 10 এটা চেঞ্জ হবে না কখনো, এই পুরো সিস্টেমে এফ ইকুয়াল 10ই থাকবে। আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এখন খেয়াল করো, তো এখানে বল প্রয়োগ করলে যদি সরণটা এইদিকে হয়, এইদিকে সরণ হয়, ওকে, তাহলে বল প্রয়োগ করছো এবং সরণ হয়েছে এইদিকে, তাহলে তখন আমরা কাজটা পাবো, অর্থাৎ কাজ ইকুয়াল টু হচ্ছে তোমার বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তার মানে আমরা কাজ সমান পাচ্ছি কি, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তো যেহেতু আমাদের এখানে কোনো উপাংশ নাই, তার মানে দেখো আমাদের কিন্তু এখন কোনো উপাংশ নাই, আমরা জাস্ট সরণটাই পাইছি। তার মানে বল ইনটু সরণ, এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই আমাদের এখন কাজ। ওকে, তাহলে খেয়াল করো, তার মানে ডব্লিউ ইকুয়াল টু এফ, খেয়াল করো এই হচ্ছে আমাদের আসলে কাজ। অর্থাৎ যখন তুমি ধ্রুব বল দ্বারা কাজ করলা, তুমি ধরো বল প্রয়োগ করছো, এফ পরিমাণ বল প্রয়োগ করলা এবং সরণ হইলো তোমার এস পরিমাণ। ওকে, তখন কাজের পরিমাণ হচ্ছে তোমার এই ডব্লিউ সমান এফ এবং এস বলটা, সেটাই আসলে কাজ। এটা হচ্ছে নর্মাল কথাবার্তা। কিন্তু আমরা কাজের আরেকটা সংজ্ঞা জানি, যে কাজ ইকুয়াল টু বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। ওকে, খেয়াল করো এই কথাটার আসলে মানে কি, এই বলের দিকে সরণের উপাংশ, এই কথাটার মানে কি একটু তোমাকে বুঝতে হবে। প্রতিটা কথা ভালোভাবে খেয়াল করো, কারণ তোমাকে একটু পর হচ্ছে কঠিন কঠিন ম্যাথ করাবো, তখন তুমি এগুলো বুঝতে পারবা না। তার মানে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, এটার আমরা আসলে কি বোঝায়, ধরো তুমি এদিকে বল প্রয়োগ করলা, তো বস্তুটা যে মানে সামনের দিকে না গিয়ে যদি এদিকে যায় এবং থিতা কোণে, কত কোণে, থিতা কোণে, ধরো এই যে এটার সাথে কত কোণ তৈরি করছে, এই কোণটা হচ্ছে তোমার থিতা। তাহলে ধরো যদি সরণটা এদিকে হয়, এদিকে সরণ হইলো এখন, ওকে, এদিকে সরণ হইলো এবং কি তোমার ভূমির সাথে থিতা কোণ তৈরি করলো, তাহলে খেয়াল করো থিতা কোণ যদি তৈরি করে, আমরা তোমাকে যখন উপাংশ সূত্র পড়াইছি, অর্থাৎ যখন বলছিলাম যে উপাংশ, তখন কি বলছিলাম, উপাংশ অনেকটা ছায়ার মতো। তার মানে এটা ছায়া, তুমি এদিকে আঁকো তোমার এস কস থিটা। ওকে, এস কস থিটা, কারণ কি, তাহলে দেখো বলটা যেদিকে প্রয়োগ হচ্ছে, সরণটা হচ্ছে ওই বলের উপর, মানে উপাংশ, সরণের উপাংশ। তাহলে দেখো উপাংশ সূত্র যারা ভেক্টরের ক্লাস করছো তারা জানো, তাদেরকে আর বলতে হবে না। তার মানে এখন তুমি কাজের পরিমাণ পাবা কি, কাজের পরিমাণ পাবা হচ্ছে তুমি বল ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে,
এটা পাবা। ওকে, তাহলে দেখো এটা পাচ্ছি কি আমরা বেসিক্যালি s, এবং এটার উপাংশটা হবে f এর উপর, সেটা হচ্ছে কি s cos থিটা। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, কারো প্রবলেম নাই। এখন খেয়াল করো, তাহলে এটা যদি আমাদের s cos থিটা হয়, তার মানে এই লম্ব বরাবর এটা হবে আমাদের s sin থিটা। ওকে, কি হবে, s sin থিটা হবে। তাহলে দেখো, তো আমরা দুই ধরনের কাজ পাইলাম। একটা কাজ পাইলা তুমি যখন বল প্রয়োগ করলা তখন সরণটা হইলো এদিকে, তখন হচ্ছে বল আর সরণের গুণফল। কিন্তু একটা কাজ পাইলা তুমি বল প্রয়োগ করছো এদিকে, কিন্তু সরণটা হইছে থিটা কোণে ওইদিকে। তাহলে তখন সেই সরণের উপাংশটা কিন্তু আমাদের মানে আমরা নিতে হবে সরণের উপাংশটা। তো সরণের উপাংশ আমরা জানি কি, সরণ যদি এদিকে হয় উপাংশটা হবে হচ্ছে অনেকটা ছায়ার মতো, তার মানে এই বলের দিকে। তাহলে s cos থিটা, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে fs cos থিটা। ওকে, এখন cos থিটা যেহেতু আছে, আমাদের sin থিটাও আছে, তার মানে এই লম্ব বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে s sin থিটা। ওকে, এই s sin থিটা কিন্তু বস্তুটাকে উপরের দিকে তুলতেছে। কি করতেছে, বস্তুটাকে উপরের দিকে তুলতেছে। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো বুঝতে সমস্যা নাই। সমস্যা থাকলে আমাকে একটু বলো যে তোমার বুঝতে সমস্যা আছে কিনা, কারণ এখান থেকে তুমি অলরেডি অনেক কিছু পড়ে ফেলছো, তুমি নিজেও বুঝতেছো না, একটু পর বুঝতে পারবা। আর আজকে হচ্ছে তো তোমরা যারাই হচ্ছে ক্লাসটা করতেছো, তোমাদের কাছে ভাইয়ার একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে কি আজকের ক্লাসে সবচেয়ে বেশি সংখ্যক মেনশন দাও, এবং সবচেয়ে মানে নর্মালের চেয়ে তুমি একটু বেশি কমেন্ট করো। কারণ হচ্ছে কি, কমেন্ট যখন বেশি হয় তোমার রিচটা একটু বেশি হবে। রিচ কি, দেখা যাবে অনেক সময় ক্লাস শুরু হলে তুমি নিজেও নোটিফিকেশন পাচ্ছ না। ওকে, তো এই প্রবলেমটা তখন আর হবে না। তো তোমরা একটু যে কাজটা করো, একটু বেশি করে আজকে কমেন্ট করো, এবং তারপর হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকেও বেশি বেশি করে মেনশন দাও, আর সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো। আচ্ছা, তার মানে আমরা এই যে বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, সেই জিনিসটা বুঝলাম। আমরা s cos থিটা নিলাম, এবং এই s sin থিটা কিন্তু মানে বস্তুটাকে উপরের দিকে তুলতেছে। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, কারো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সমস্যা থাকলে আমাকে একটু জানাও। আশা করি কারোর সমস্যা থাকার কথা না, সমস্যা থাকলে আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও। আচ্ছা, আশা করি কারো প্রবলেম নাই, আমি কারো প্রবলেম আপাতত দেখতে পাচ্ছি না। আচ্ছা, কারো প্রবলেম আপাতত দেখতে পাচ্ছি না। এখন খেয়াল করো, এখন খেয়াল করো, তুমি তুমি এই যে কাজ করতেছো, কাজের এককটা আসলে কি পাচ্ছ? আমরা আমরা বলি কি যে এত জুল কাজ করছে, তাহলে আমরা আমরা এখানে খেয়াল করো, তার মানে কাজের এককটা আমরা আসলে কি পাচ্ছি, কাজের এককটা তোমার কিন্তু জুল পাচ্ছি। আবার দেখো, শক্তির একক কি, শক্তির এককও কিন্তু জুল। তার মানে এখন এটা একটু মুছে ফেলবো, কারো যেহেতু প্রবলেম নাই। দেখো, বলের উপাংশ না, এখানে সরণের উপাংশ নেওয়া হয়। কাজের ক্ষেত্রে তোমার কতটুকু সরণ হয়েছে সেটার উপর আসলে নির্ভর করে সরণের উপাংশ। এখন খেয়াল করো, তো ধরো তুমি একটা বস্তুকে, এখানে ছিল, তো একটা বস্তু এখানে ছিল, তো সেটার উপর তুমি বল প্রয়োগ করলা। বল প্রয়োগ করলে কি হবে, অবস্থা চেঞ্জ হবে। অবস্থা চেঞ্জ হলে প্রথমে ধরো এখানে এটার তোমার গতিশক্তি ছিল হাফ এম বি নট স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তার গতিশক্তি। গতিশক্তি এসব ছোটখাটো জিনিস আমি পড়াবো না। তো ধরো এটার অবস্থা চেঞ্জ হয়ে এখানে আসলো। ওকে, অবস্থা চেঞ্জ হয়ে এখানে আসলো। তারপর হচ্ছে, তাহলে এখানে বস্তুটার ব্যাগ যদি বি হয়, এখানে ছিল বি নট, তার মানে হবে কি হাফ এম বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো তোমার গতিশক্তি আগে ছিল হাফ এম বি নট স্কোয়ার, এখানে হচ্ছে হাফ এম বি স্কোয়ার। উল্লেখ্য যে বি অবশ্যই গ্রেটার দেন বি নট হবে, কারণ কি একটা হচ্ছে আদি বেগ, আরেকটা হচ্ছে শেষ বেগ। এখন এখানে একটু খেয়াল করো, এই যে এখানে যে গতিশক্তিটা চেঞ্জ হয়েছে, বেসিক্যালি তুমি কি বলো, তুমি বলো না কাজ করছে। ধরো একটা গাড়ি এখান থেকে এখানে গেল, তুমি কিন্তু বলো যে কাজ করছে, তার মানে সে কিন্তু গতিশক্তি, মানে যে এই স্থির অবস্থা থেকে সে কিন্তু গতিশীল হয়েছে, তার মানে তার গতিশক্তির পরিবর্তন হয়েছে। এটাকে তুমি কি বলো, কাজ বলো। তাহলে আমরা কি এরকম লিখতে পারি না, এই গতিশক্তির পরিবর্তন, এখানে খেয়াল করো, তাহলে আমরা কি এরকম লিখতে পারি না যে গতিশক্তির পরিবর্তন, এটা যদি বেশি শক্তি হয়, এটা অবশ্যই বেশি শক্তি হবে কারণ এই বিটা বড়। তার মানে আমরা কি এরকম লিখতে পারি না, হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম বি নট স্কোয়ার সমান হচ্ছে কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস।
আমরা কি এরকম লিখতে পারি না ব্যাপারটাকে? একটু খেয়াল করো তো। অর্থাৎ গতিশক্তির পরিবর্তন যেটা সেটাই হচ্ছে আমাদের কৃত কাজ। এখানে খেয়াল করো, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন যেটা সেটাই হচ্ছে আমাদের কৃত কাজ। তাহলে গতিশক্তির পরিবর্তন যেটা সেটাই হচ্ছে কি আমাদের কৃত কাজ। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকার কথা না, এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই। দেখো এই যে গতিশক্তির পরিবর্তন যে কৃত কাজ, এই জিনিসটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই গতিশক্তি প্রথম অবস্থায় যদি হাফ এম বি নট স্কোয়ার থাকে, তারপর হচ্ছে হাফ এম বি স্কোয়ার হইলো, তারপরে গতিশক্তির পরিবর্তন হইলে আলটিমেটলি কাজ হবে হচ্ছে কতটুকু, এফ এস পরিমাণ, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, যেটা তোমাকে আগে দেখাইছি। তাহলে আমাদের গতিশক্তির পরিবর্তন সমান এই কৃত কাজ। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এটা যদিও তোমার বইয়ে একটা প্রমাণ আছে, আমি হচ্ছে প্রমাণটা দেখাচ্ছি না। আচ্ছা খেয়াল করো, তাহলে দেখো এখানে একটু দেখো, তোমার এই গতিশক্তির পরিবর্তন সমান কাজ, এতটুকু পর্যন্ত আশা করি কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। আমরা হচ্ছে আমরা হচ্ছে তোমার ম্যাথে যাব। আচ্ছা, আমরা হচ্ছে কি করবো, আমরা ম্যাথে যাব। তোমাকে একটু জাস্ট নর্মাল মানে ব্রিফিংটা দিচ্ছি, হালকা পাতলা ব্রিফিং না দিলে তুমি হচ্ছে সূত্রগুলো বুঝতে পারবে না। বেসিক্যালি তোমাকে আসলে আমি ম্যাথের দিকে নিয়ে যাচ্ছি, ম্যাথ করাবো, এই জন্য হচ্ছে এগুলো হালকা পাতলা ব্রিফিং দিচ্ছি। ওকে, এখন একটু খেয়াল করি, দেখো কারো আশা করি প্রবলেম নাই, প্রবলেম থাকলে আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, একজন বলতেছে যে বইয়ে বলের উপাংশ নিছে, কোন বইয়ে তোমার বলের উপাংশ নিছে? তা আমাকে একটু দেখাইও তো, কোন বইয়ে বলের উপাংশ নিছে, তুমি আমাকে একটু দেখাইও। কারণ বই তো মনে হয় আমিও পড়ছি। এখন কোন বইয়ে বলের উপাংশ নিচ্ছে সেটা একটু আমাকে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে খেয়াল করো, তারপর এতটুকু পর্যন্ত গেল। এখন এখানে একটু খেয়াল করো, তাহলে আচ্ছা, কারো কারো আশা করি কোশ্চেন নাই, কারো প্রবলেম থাকার কথা না। এখন খেয়াল করো, তাহলে কাজ ইকুয়াল টু আমরা আসলে কি পাচ্ছি, ডব্লিউ ইকুয়াল টু পাচ্ছি কত, এফ এস। আমরা এটা সমান পাচ্ছি এফ এস কস থিটা। ওকে, এফ এস পাচ্ছি, তারপর পাচ্ছি হচ্ছে কি এফ এস কস থিটা। আচ্ছা, তারপরে আমরা ধরো, তারপরে আমরা ধরো এরকম পাচ্ছি, ওকে, হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম বি নট স্কোয়ার। মানে কি, মানে হচ্ছে তোমার এই যে গতিশক্তির পরিবর্তন সেটা কিন্তু কৃত কাজ, এই জিনিসটা আমরা পাইলাম। তারপরে খেয়াল করো, এখন তোমার গতিশক্তির পরিবর্তন হইলো, তাইলে স্থিতিশক্তির পরিবর্তন কি কৃত কাজ হইতে পারে না? স্থিতিশক্তির পরিবর্তন কি কৃত কাজ হইতে পারে না? কারণ আমরা জানি কি স্থিতিশক্তি বা বিভব শক্তি বলতে বোঝায় আসলে, ধরো একটা বস্তুকে তুমি এইচ উচ্চতায় উঠলা, তাহলে এটার মধ্যে বিভব শক্তি হবে mgh পরিমাণ, এটা তোমরা জানো। বিভব শক্তি অর্থাৎ উচ্চতা যত বাড়বে বিভব শক্তি বা স্থিতি শক্তি তত বাড়বে। তাহলে ধরো আমরা কি এখানে এরকম লিখতে পারি না, mgh2 মাইনাস h1, অর্থাৎ বড় উচ্চতা মাইনাস ছোট উচ্চতা। তোমার বিভব শক্তির পরিবর্তনটাও কিন্তু কৃত কাজ, মানে গতিশক্তির পরিবর্তন যদি কৃত কাজ হয়, স্থিতিশক্তির পরিবর্তনটাও কৃত কাজ হবে। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি আমরা লিখতে পারি, কারো প্রবলেম হওয়ার কথা না। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা, একজন একটা কমেন্ট করছে যে ব্যাগ যদি না বাড়ে, আচ্ছা না বাড়ে তখন তো গতিশক্তি বাড়বে না। আচ্ছা ঠিক আছে, বাট কাজ তো হবে সমবেগে। আচ্ছা খেয়াল করো, সমবেগ তোমার তখনই হবে, স্থির অবস্থা থেকে একটা বেগ তো প্রথমে লাভ করতে হবে, ঠিক না? ব্যাপারটা এমন চিন্তা করো, ধরো একটা বস্তু এই জায়গা থেকে তোমার চলতেছে, তো এখান থেকে তো স্থির ছিল, তো স্থির এখানে বিনট ছিল, এখানে সে একটা ব্যাগ পাইলো সমবেগ, তারপর হচ্ছে সে সমবেগে চলতেছে। তার মানে আলটিমেটলি দেখো কথা সেমই হইলো, সে কিন্তু একটা ব্যাগ কিন্তু পাইছে। এই ব্যাগটা তুমি এটাকে শেষ ব্যাগ যেটা, এটাই কিন্তু পরবর্তী সময়ের জন্য সমবেগ। ওকে, আশা করি তুমি কোশ্চেনের আনসারটা পাইছো। এটা আমরা হচ্ছে তোমার ওই যে নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারে এই জিনিসগুলো বুঝাইছি, তুমি হয়তো ওই ক্লাসটা ভালোভাবে করো নাই, এই জন্য তোমার কমেন্ট আমি বারবার ইগনোর করতেছি। আচ্ছা খেয়াল করো, কারণ তুমি সমবেগ ঠিক আছে, এখন একটা গাড়ি চলার পূর্বেই তো সমবেগ পাবে না, একটা স্থির গাড়ি চলার মানে এখনো চলে নাই, সে কি সমবেগ পাবে? সমবেগ পাইতে হলে তাকে আগে চলতে হবে, তারপর হচ্ছে সমবেগ পাবে। ওকে, আশা করি প্রবলেম নাই, তোমার প্রবলেম থাকার কথা না। তারপর একটু খেয়াল করো, আমরা দেখো তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, তোমার এতটুকু পর্যন্ত বুঝতে সমস্যার কথা না। এটাকে 1 নাম্বার দাও, এটাকে 1 নাম্বার দাও। ওকে, পয়েন্ট নাম্বার 1 দাও। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো যদি তোমার প্রবলেম থাকে। ওকে, আর একটা জিনিস খেয়াল করো, ধরো একটা বস্তু এরকম এই উচ্চতায় আছে, তারপরে আরেকটা বস্তু ধরো এরকম
H1 উচ্চতায় আছে, তারপর আরেকটা বস্তু ধরো H2 উচ্চতায় আছে। দেখো এরা কিন্তু ভূমিতে অবস্থান একই রকম। এখন তোমাকে যদি বলে কোনটার স্থিতিশক্তি বেশি হবে, যদি তিনটা বস্তুরই ভর একই হয়, অর্থাৎ তিনটারই ভর হচ্ছে m পরিমাণ, ভর m পরিমাণ, ওকে, তাহলে তোমার এই 3 নাম্বার বস্তুটার তোমার স্থিতিশক্তি কিন্তু বেশি হবে, অর্থাৎ mgh2 mgh2 লেস দেন mgh1 লেস দেন mgh, ওকে, আমি টুলটা লিখে ফেলছি, অর্থাৎ mgh গ্রেটার দেন mgh1 গ্রেটার দেন mgh2। সোজা কথা হচ্ছে h গ্রেটার দেন h1 গ্রেটার দেন h2, যার উচ্চতা বেশি তার স্থিতিশক্তি কিন্তু বেশি হবে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত তুমি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। এখন একটু খেয়াল করো, আমরা আচ্ছা আচ্ছা সেলিনা আক্তার, তুমি যে কোশ্চেনটা করছো আশা করি তুমি বুঝতে পারছো। তোমার কোশ্চেনটা আমি আসলে ইগনোর করি নাই, এটা হচ্ছে আমি নিউটনীয় বলবিদ্যায় পড়াইছি, এজন্য হচ্ছে মানে এটার আনসার এখন দিই নাই। ওকে, ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো, প্রবলেম থাকার কথা না। তারপরে খেয়াল করো, এই গেল হচ্ছে আমাদের কি আমাদের মানে কাজ, এই সূত্রগুলা দিয়ে আমরা হচ্ছে কাজ করব। একটু পরে দেখবা আমরা বিভিন্ন রকমের ম্যাথ করব, তখন তুমি এই ম্যাথগুলোর আনসার কিন্তু আর করতে পারবা না যদি এখানে হচ্ছে ক্লিয়ারলি না বুঝে যাও। তারপরে হচ্ছে ধরো n সংখ্যক ইট দিয়ে, সাপোজ ধরো আমি n সংখ্যক ইট দিয়ে একটা স্মৃতি ফলক তৈরি করব। কিভাবে? সাপোজ ধরো এই একটা ইট, তার উপরে একটা ইট, তার উপরে একটা ইট, তার উপরে একটা ইট, তার উপরে একটা ইট, ধরলাম n সংখ্যক ইট দিয়ে। তো আমি কি করলাম, n সংখ্যক ইট দিয়ে n সংখ্যক ইট দিয়ে স্মৃতি ফলক তৈরি করব। কি তৈরি করব? স্মৃতি ফলক। n সংখ্যক ইট দিয়ে যদি তুমি স্মৃতি ফলক তৈরি করো, জাস্ট লাইক ধরো এটা একটা স্মৃতি ফলক তৈরি করলাম n সংখ্যক ইট দিয়ে, তাহলে তোমার আসলে কতটুকু কাজ করতে হবে, তৈরি করলে কৃত কাজের পরিমাণ কতটুকু হবে, খেয়াল করো, n সংখ্যক ইট দিয়ে স্মৃতি ফলক তৈরি করলে কৃত কাজ কতটুকু হবে। কৃত কাজ সমান হবে, দেখো যেহেতু তুমি উপরের দিকে উঠতেছো, তো উপরের দিকে যত উপরে উঠবা তোমার কোন শক্তি বাড়বে, বিভব শক্তি বাড়বে। তাহলে লেখো mgh, বিভব শক্তি বাড়তেছে, কিন্তু এখানে তুমি ইট ব্যবহার করতেছো n সংখ্যক, কতটুকু ইট ব্যবহার করতেছো, n সংখ্যক, তাহলে খেয়াল করো সাথে হচ্ছে গুণ দাও n n-1 ডিভাইডেড বাই 2। ওকে, আমি আবার বলতেছি, এখানে একটু খেয়াল করো, n সংখ্যক ইট দিয়ে তুমি স্মৃতি ফলক তৈরি করবা। তো একটা স্মৃতি ফলক তৈরি করলা, তো যেহেতু উপরের দিকে উঠতেছো, স্মৃতি ফলক কি নিচের দিকে করে, উপরের দিকে করে, তার মানে উপরের দিকে যেহেতু উঠতেছো তাহলে কি হবে, mgh, mgh হলে, আর যেহেতু তুমি ইট ব্যবহার করতেছো, তো আমরা n n-1 ডিভাইডেড বাই 2 সাথে যোগ করলাম। ওকে, এখানে m হচ্ছে তোমার ইটের ভর, m হচ্ছে কি ইটের ভর, m হচ্ছে ইটের ভর, যেটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। তারপরে খেয়াল করো তোমার এই যে ইটের উচ্চতা, h হচ্ছে ইটের উচ্চতা, h টা কি, h হচ্ছে ইটের উচ্চতা। এটা আশা করি তোমরা নতুন শিখতেছো, এটা তোমাদের নতুনই শেখার কথা, তো এটা একটু ভালোভাবে খেয়াল করো। h হচ্ছে ইটের উচ্চতা, আর n হচ্ছে কি, n হচ্ছে তুমি কতগুলা ইট ব্যবহার করলা, ইটের সংখ্যা। ওকে, n হচ্ছে ইটের সংখ্যা, n হচ্ছে ইটের সংখ্যা। ওকে, তাহলে খেয়াল করো তোমার এখানে এক্স্যাক্টলি আমি তোমাকে কি বুঝাইলাম, যে তুমি n সংখ্যক ইট দিয়ে যখন স্মৃতি ফলক তৈরি করবা, তখন তোমার কৃত কাজ হবে mgh n n-1/2, m হচ্ছে ইটের ভর, h হচ্ছে ইটের উচ্চতা, n হচ্ছে ইটের সংখ্যা। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না, কারো প্রবলেম থাকার কথা না। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো, একটু আগে তোমাকে যে পড়াইছি s cos থিটা আর হচ্ছে s sin থিটা, আচ্ছা এটা দিয়ে একটু খেয়াল করো। আচ্ছা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? ঠিক আছে, বোর্ড দেখা যাচ্ছে। এখন খেয়াল করো, এখন এখানে যদি তোমাকে বলি যে কাজের পরিমাণ mg s sin থিটা, যদি কাজের পরিমাণ কখনো এমন হয় mg s sin থিটা, তখন এটা তুমি কখন ইউজ করবা? আর যদি কাজের পরিমাণ এমন হয় তোমার, অর্থাৎ mg s cos থিটা, এই সূত্রটা তুমি কখন ইউজ করবা? তাহলে কোনটা কখন ইউজ করবা, mg s sin থিটা কখন ইউজ করবা, mg s cos থিটা কখন ইউজ করবা? আচ্ছা খেয়াল করো, sin থিটা হচ্ছে যখন অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করবে, আমি একটু পর বুঝাই দেব, এখন আগে লেখো, যখন অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করবে, অনুভূমিকের সাথে কোণ,
আচ্ছা, অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করলে তখন হবে কি তোমার mgs sin থিটা, যখন অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে তোমার mgs cos থিটা কখন হবে? যখন তোমার দেয়ালের সাথে কোণ সৃষ্টি করবে। কার সাথে? দেয়ালের সাথে কোণ সৃষ্টি করলে। এগুলো তুমি একটু পর বুঝবা, এখন আগে হচ্ছে লিখে নাও, একটু পর বুঝবা কোনটা কেন। দেয়ালের সাথে কোণ সৃষ্টি করলে, এই যে তোমাকে চারটা সূত্র আমি এখানে লিখে দিলাম, এই সূত্রগুলো হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য মানে কি বলবো চুম্বক তথ্য, চুম্বক তথ্য বলাই বলো, এই চারটা সূত্র কোনোভাবেই ভুলা যাবে না। কারণ হচ্ছে কি তোমার বিগত বছরের কোশ্চেনগুলো তুমি যখন প্র্যাকটিস করতে যাবা এই সূত্রগুলা দিয়ে ম্যাথ পাবা। ওকে, তো এখানে একটু ভালোভাবে দেখো। তারপর আমি তোমাকে এখন ম্যাথ প্র্যাকটিস করাবো, তখন তুমি সবগুলা সূত্রের অ্যাপ্লিকেশন বুঝতে পারবা, কোন সূত্র দিয়ে কেন হচ্ছে, কি কারণে কি হচ্ছে সবকিছু বুঝাই দিব। একটু তুলে নাও, যাদের হচ্ছে লেখায় সমস্যা আছে স্লো, তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা, আর যেই কথাটা আজকে বললাম, আজকে হচ্ছে আমি চাই যে তোমরা অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক মেনশন দাও ক্লাসে। কারণ হচ্ছে তোমার প্রতিটা ক্লাস হচ্ছে এতটা এফোর্ট নিয়ে দেই, কারণ তোমরা অ্যাডমিশনে যখন যাবা তখনই বুঝতে পারবা। তো দেখা যায় কি আমাদের ক্লাস শুরু হয়েছে খুব বেশি দিন কিন্তু হয় নাই, তো দেখা যায় অনেক স্টুডেন্ট এখনো জানেও না, তারা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে, মানে এখানে সেখানে ঘুরতেছে, কিন্তু কোনো ভালোভাবে তোমার শিখতে পারতেছে না। তো হচ্ছে তুমি মেনশন দাও, অ্যাটলিস্ট তুমি তোমার ফ্রেন্ডকে মেনশন দিলা, সে কিন্তু আজ থেকে 15 দিন পর ক্লাস করার পর বলবে হ্যাঁ দোস্ত তুই মেনশন দিছস, এই জন্য কিন্তু আমি ক্লাসগুলো করতে পারছি। সে কিন্তু তোমার প্রতি একটা তার মানে তার যে থ্যাঙ্কফুলনেস সেটা কিন্তু থাকবে, সে তোমার প্রতি অর্থাৎ থ্যাঙ্কফুল থাকবে। ওকে, তো সবাই হচ্ছে বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর হচ্ছে খেয়াল করো, এতটুকু পর্যন্ত একটা স্ক্রিনশট মারো, স্ক্রিনশট নিয়ে নাও। আর যদি লিখে ফেলো তাহলে তো ভালো, লিখে ফেলো। আমি এখন এটা মুছে ফেলবো। ওকে, এখন এটা আমি মুছে ফেলবো। আচ্ছা, তারপর আমি হচ্ছে এখন তোমাকে কিছু অ্যাডমিশনের কোশ্চেন সলভ করাবো, যে কোশ্চেনগুলো দিয়ে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার যে আমরা যে মানে এই যে তোমাকে যে সূত্রগুলো পড়াইলাম, সূত্রগুলো আদৌ কতটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে তুমি বুঝতে পারবা। তো আমি তোমাকে অ্যাডমিশনে কিছু কোশ্চেন সলভ করাচ্ছি, খেয়াল করো। প্রথম কোশ্চেনটা দাও, কোশ্চেন নাম্বার 1, এটাকে সিরিয়ালে দাও হচ্ছে ম্যাথ 1, ম্যাথ 1। ওকে, 1 নাম্বার ম্যাথ। খেয়াল করো, এই ম্যাথটা নিচ্ছি আমি আমির হোসেন স্যারের বই থেকে। যাদের কাছে আমির হোসেন স্যারের বই আছে তারা বইটা নাও। বইটাতে বলতেছে যে 150 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি ভরের একটা বোঝা নিয়ে, তার মানে দেখো 150 কেজি ভরের এক ব্যক্তি এবং তার মাথার উপর বোঝা নিচ্ছে আরো 50 কেজি, তার মানে টোটাল ভর হবে তোমার 150 প্লাস 50, 200 কেজি। ওকে, খেয়াল করো, তুমি তুমি হচ্ছে কোশ্চেনটা হচ্ছে বইয়ে আছে, আমির হোসেন স্যারের বইয়ে আছে, তো কোশ্চেনটা বই থেকে নাও। এই কোশ্চেনটা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে তো আমাকে তো মানে কি কি বুঝতে হবে তোমাকে সেটা আমি বলে দিচ্ছি। তো 150 কেজি বরের এক ব্যক্তি 50 কেজি বড় একটা বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামলো, 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামলো। ব্যাপারটা এরকম, খেয়াল করো, সিঁড়ি বেয়ে নামলো। আচ্ছা, আমি এখন কোশ্চেন আমি ধরতে পারি নাই, এখন পরের লাইন পড়তে হবে ধরতে হলে। যদি সিঁড়িটা দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে, আচ্ছা এখন এখন কোশ্চেন ধরতে পারছি। ধরো ব্যাপারটা এরকম, একজন লোক হচ্ছে ধরো তোমার বাড়ির ছাদের উপর উঠছে, তো ছাদের উপর উঠে ধরো সে এখানে আছে, তার বর হচ্ছে তোমার 150 কেজি, তার বর হচ্ছে 150 কেজি, এবং তার মাথার উপরে আরো বোঝা আছে সেটা হচ্ছে তোমার 50 কেজি। এখন সে কি করলো, এই হচ্ছে তার দেয়াল, এই হচ্ছে মানে সে নামতেছে সিঁড়ি দিয়ে। তারপর বললো সে কি করলো, এই 50 কেজি বোঝাটা নিয়ে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামলো। তার মানে এই যে এখানে নামবে সিঁড়ি এস, এস হচ্ছে 4 মিটার, অর্থাৎ সরণ কতটুকু, সরণ হচ্ছে 4 মিটার। খেয়াল করো, সরণ কতটুকু, সরণ হচ্ছে 4 মিটার। আচ্ছা, সিঁড়ি বেয়ে নামলো। তারপর বলছে যদি সিঁড়িটা দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে, এই হচ্ছে দেয়াল, এই হচ্ছে সিঁড়ি, তাহলে এই কোণটা হচ্ছে তোমার 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি কোণ করে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। আচ্ছা, প্রথমে বলছে তোমার প্রথম কন্ডিশন, কেস নাম্বার 1-এ বলতেছে যদি সিঁড়িটা দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ করে। কেস নাম্বার 2-তে বলছে, খেয়াল করো, আমরা হচ্ছে দুইটা কেস নিলাম। যদি আগের মতো সেম ব্যক্তিটাই নামতেছে, একই ব্যক্তিটা নামতেছে 150 কেজির ব্যক্তিটা, এবং তার মাথায় বর আছে হচ্ছে 50 কেজি, একই ব্যক্তি, এবং সরণও সেম,
একই 4 মিটার, কিন্তু এখন তোমার কোণটা দিছে এর সাথে, অর্থাৎ অনুভূমিকের সাথে। বলছে যদি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, তবে দুই ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় করো। তার মানে এখানে তোমাকে কৃত কাজ বের করতে বলছে, এখানে কৃত কাজ বের করতে বলছে। মজার জিনিসটা খেয়াল করো, তোমাকে আমি একটু আজকে আজকে একটা জিনিস পড়াই দিই। তুমি যে দিক দিয়ে নামবা কোনটা হচ্ছে তোমার পায়ের নিচে নিবা। কি বললাম? এই কথাটা একটু লিখো। তুমি যে দিক দিয়ে নামবা কোনটা হচ্ছে তার পায়ের নিচে নিবা। এটা একটু লেখো, তুমি যে দিক দিয়ে নামবা কোনটা তোমার পায়ের নিচে নিবা। এটা হচ্ছে মেইন কথা। ওকে, কোন তোমার পায়ের নিচে থাকবে অল টাইম। এই কথাটা একটু লিখে নাও, এই কথাটা একটু লিখে নাও। তুমি যেদিক দিয়ে নামবা কোনটা থাকবে তোমার পায়ের নিচে। কোথায় থাকবে? তোমার পায়ের নিচে থাকবে। ওকে, তুমি এখানে বস সুপ্রিমি পাওয়ারে আছো, তার মানে দেখো তুমি এদিক দিয়ে নামতেছো, কোনটা তোমার পায়ের নিচে থাকবে। এখন প্রথম কেজে খেয়াল করো, প্রথমটা হচ্ছে কেজ নাম্বার 1, এটা হচ্ছে কেজ নাম্বার 2। আমরা আমরা সিরিয়ালে কেজ নাম্বার 1 2 দিয়ে সলভ করব। তাহলে কেজ নাম্বার 1 এর ক্ষেত্রে আমরা কৃত কাজ বের করব, ডব্লিউ। আচ্ছা, খেয়াল করো, এখন তুমি 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 আসো কোন দিকে? তুমি আসো হচ্ছে উপর থেকে নামতেছো, কোনটা তোমার পায়ের নিচে হবে? দেখো পায়ের নিচে কোন আছে? 60 ডিগ্রি। তার মানে কেজ নাম্বার 1 এর জন্য থিটা হচ্ছে 60 ডিগ্রি। এটা একটু লেখো, কেজ নাম্বার 1 এর জন্য থিটা হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, আশা করি কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। কেজ নাম্বার 1 এর জন্য তোমার থিটা হবে 60 ডিগ্রি। কতটুকু হবে? 60 ডিগ্রি। কারো কি বুঝতে প্রবলেম আছে আমাকে একটু জানাও যদি কারো বুঝতে প্রবলেম থাকে। এখন দেখো, তারপরে একটু আগে তোমাকে পড়াইছিলাম, একটু আগের মানে আগে যে পড়াইছি, দেয়ালের সাথে কোণ তৈরি করলে MGS cos থিটা। দেখো তো খাতার সাথে মিলে কিনা। দেয়ালের সাথে কোণ তৈরি করলে MGS cos থিটা। দেখো তো প্রথমে দেয়ালের সাথে, এই কোণটা কিন্তু দেয়ালের সাথে তৈরি করছে। তোমার কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়লেই বুঝবা এই কোণটা দেয়ালের সাথে। তাহলে দেয়ালের সাথে কোণ তৈরি করলে তোমার MGS cos থিটা। কাজের পরিমাণ কতটুকু? MGS cos থিটা। তাহলে এখানে বসাও MGS cos থিটা। এখন কি বুঝতে পারছো যে কেন তোমাকে ওই জিনিসটা আমি কি পড়াইছি? তাহলে দেখো, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। তুমি অলরেডি কাজ যে মানে কৃত কাজের অনেক কিছু শিখে ফেলছো, তুমি নিজেও জানো না। কারণ হচ্ছে তোমাকে কোন কোন জায়গায় তুমি ভুল করবা সেটা আমি তোমাকে ধরাই দিছি। এখন আমাকে একটু জানাও, যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু জানাও, যে আমি দেখি কারো প্রবলেম আছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, দেয়ালের সাথে কোণ তৈরি করলে হচ্ছে MGS cos থিটা। প্রথম কোণটা তৈরি করছে দেয়ালের সাথে, তারপরেরটা তৈরি করছে অনুভূমিকের সাথে। তাহলে এই কোণটা কার সাথে? এই কোণটা হচ্ছে তোমার দেয়ালের সাথে। তারপরে এই কোণটা হচ্ছে কি তোমার অনুভূমিকের সাথে। ওকে, তাহলে প্রথম কোণটা হচ্ছে দেয়ালের সাথে, দ্বিতীয় কোণটা হচ্ছে অনুভূমিকের সাথে। একটু খেয়াল করো, মজার, খুবই মজার একটা ম্যাথ। তার মানে এখানে আমরা পাচ্ছি কি, এম হচ্ছে তোমার 200 কেজি। তারপরে জি কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে কিনা একটু দেখতে হবে। আচ্ছা, জি দেওয়া নাই, তার মানে এস দেওয়া আছে হচ্ছে 4 মিটার। এস কত? 4 মিটার। আর জি এর মান যেহেতু দেওয়া নাই, তার মানে আমরা 9.8 বসাবো। আচ্ছা, তাহলে এম হচ্ছে কত? 200 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এস হচ্ছে তোমার 4 ইন্টু কস হচ্ছে তোমার কত? কস হচ্ছে 60 ডিগ্রি। ওকে, কস হচ্ছে 60 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এটা একটু ক্যালকুলেটারে বসাও, ক্যালকুলেটারে বসে আমাকে জানাও যে তুমি কত আনসার পাইলা। ওকে, একটু ক্যালকুলেটারে বসাও, আমাকে একটু জানাও যে তুমি আসলে কত আনসার পাইলা। এটা আমরা কেস নাম্বার 1 এর ক্ষেত্রে করতেছি। আচ্ছা, উইদাউট ক্যালকুলেটর ছাড়া দেখাইলে তুমি মনে হয় আমার প্রথম ক্লাস করতেছো, এই জন্য মানে এই কথাটা জিজ্ঞেস করছো। দেখো, ক্যালকুলেটর তো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি হচ্ছে আগে প্রসেস শিখো। ক্যালকুলেটর ইউজ তুমি নিজেই বুঝে যাবা। আর যেই ম্যাথটা তোমার অ্যাডমিশনে আসবে, তারা ডাটাগুলো এমন ভাবে সেট করে দিবে যেটা তোমার ক্যালকুলেটর লাগবে না। একটু সহজ করে বলি, তখন এই 9.8 এর জায়গায় কোশ্চেনে দিয়ে দিবে 10। কত দিবে?
10 দিয়ে দিবে। কারণ কি, তারা নিজেরাও জানে তুমি মানুষ, তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবা না। তো এই জন্য ক্যালকুলেটর নিয়ে টেনশন করো না, আগে হচ্ছে শিখো। অ্যাডমিশন সিজনে কিছু স্টুডেন্ট হচ্ছে তোমার ক্যালকুলেটর নিয়ে টেনশন করতে করতে পার করে দেয়, কিন্তু এক্স্যাক্টলি যেই ম্যাথগুলো আসবে এগুলো তোমার ক্যালকুলেটর লাগে না, মুখে মুখে হিসাব করে ফেলা যায় ম্যাক্সিমাম ম্যাথ। ওকে, তো তুমি হচ্ছে আগে জিনিসটা শিখো, তারপর হচ্ছে ক্যালকুলেটর হিসাব তুমি বুঝবা। তাহলে দেখো এখানে একটু বসাও mgh cos 60 ডিগ্রি, আমাকে একটু জানাও আনসারটা কত আসে। আচ্ছা 980 আসতেছে আনসার। আনসার কি 980 আসতেছে? 980 তো আসার কথা না, তোমরা ভুল করতেছো সম্ভবত। দেখো একটু একটু ভালোভাবে ইউজ করো। তোমরা কি করলা 980, কারা কারা এগুলা 980 বের করলা? আনসার 980 আসবে না, ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সৈকত, তারপরে জেমিমা, সুমাইয়া, আরাফাত, সাদিয়া, আচ্ছা সবাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা হচ্ছে আনসারগুলো দিচ্ছ। তো আনসার আসবে 3920, 3920 জুল। ওকে, এটা হচ্ছে তোমার আনসার আসবে। আশা করি বুঝতে পারছো, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এই গেল আমাদের কেস নাম্বার 1, যেটা হচ্ছে কি তোমার দেয়ালের সাথে কোণ তৈরি করছে। তারপরে কেস নাম্বার 2-তে বলছে অনুভূমিকের সাথে কোণ তৈরি করছে। কার সাথে? অনুভূমিকের সাথে। খেয়াল করো, অনুভূমিকের সাথে যখন কোণ তৈরি করি তখন তোমাকে একটা সূত্র পড়াইছিলাম যে অনুভূমিকের সাথে কোণ তৈরি করলে কি হবে। বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো অনুভূমিকের সাথে কোণ তৈরি করলে তোমাকে একটা সূত্র পড়াইছিলাম, কেস নাম্বার 2। সূত্রটা হচ্ছে দেখো W ইকুয়াল টু mgs sin থিটা। কি পড়াইছিলাম? sin থিটা। এই জন্য তোমাকে এই দুইটা সূত্র একটু পড়াইছিলাম যে যখন অনুভূমিকের সাথে কোণ তৈরি করবে তখন হচ্ছে তোমার mgs sin থিটা। এই সূত্র দিয়ে তুমি ডাইরেক্ট আনসার পাবা। কিন্তু এখন কেউ যদি মনে করে যে আমি এক সূত্র দিয়ে ম্যাথ করব, আচ্ছা আগে হচ্ছে এটা করো, আগে এখানে বসাও mgs sin থিটা, এখানে বসাও, তাহলে m আগের মতো 200, জি হচ্ছে 9.8, আগে বসাও, এরপরে বাকিটা দেখাচ্ছি। সাইন হচ্ছে কত? 30 ডিগ্রি। একটু বসাও, বসাইয়া দেখো আনসার কত আসে, আমাকে একটু জানাও। যখন তুমি অনুভূমিকের সাথে কোণ তৈরি করবা তখন সূত্র হচ্ছে mgs sin থিটা। একটু আগে যে তোমাকে পড়াইলাম সেই সূত্রটাই। আমাকে একটু জানাও যে আনসারটা কত আসে, একটু দ্রুত আনসারটা জানাও, তারপর তোমাকে আমি আরো সহজ করে দেখাচ্ছি কিভাবে তুমি অনুভূমিকের সাথে বের করবা। আচ্ছা অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করছে একটু খেয়াল করি। আচ্ছা না না না, সরি সরি সরি, অনুভূমিকের সাথে এখানে কোণ তো 60 ডিগ্রি, 60 ডিগ্রি বসাও, 60 ডিগ্রি বসাও। আচ্ছা আচ্ছা, একটু ভালো কথা, আরাফাত, মেহেরিন, তোমরা তোমরা হচ্ছে সাইন 30 দিয়ে কিভাবে বের করলা 60 ডিগ্রি? সাইন 30 দিয়ে না ভাইয়া, তুমি তুমি হচ্ছে বই দেখে সম্ভবত আনসার আনসার বলতেছো। এখানে সাইন 60 বসাও। কত বসাবা? সাইন 60 বসাও। আবার আবার বলতেছি, দেখো আমাদের কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তো তুমি এখানে সাইন 60 বসাও, সাইন 60 বসাও, সাইন 60 বসায় দেখো। ওকে, কত আসে? 200 ইন্টু 9.8, 4 ইন্টু সাইন 60, সাইন 60 বসাও, তাহলে কত আসে? আচ্ছা 60 দিয়ে করছি, হ্যাঁ 60 দিয়ে হবে, 60 দিয়া, 60 দিয়ে করলে কত হয়? 6779। ওকে, 6779.4, তার মানে 6000 কত আসে? 6789.4 জুল। তার মানে দেখো দুই ক্ষেত্রে কাজের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এখন খেয়াল করো, তুমি তুমি চাইলে এই কেস 2টাকে কস দিয়ে করতে পারো। কস দিয়ে কিভাবে করবা? খেয়াল করো, কস দিয়ে করলে, যখন তুমি কস দিয়ে করবা তুমি অল টাইম মাথায় রাখবা তোমার পায়ের নিচে হচ্ছে কোনটা থাকবে। কস দিয়ে করলে অল টাইম তোমার পায়ের নিচে কোনটা থাকবে। আর একটু অ্যাড করে নাও, তুমি যে দিক দিয়ে নামবা কোনটা তোমার পায়ের নিচে থাকবে। মানে হচ্ছে যখন কস দিয়ে করবা, তাহলে খেয়াল করো এই ম্যাথটা যদি আমরা কস দিয়ে করি, কস দিয়ে কিভাবে করব। এখন দেখো কোনটা দেওয়া আছে এখানে, কিন্তু তুমি নামতেছো উপর থেকে, তার মানে তোমার ফায়ের তলে কোণ নাই, তাহলে এই কোণটা নিতে হবে, তোমার ফায়ের তলে কোণ। তো এটা যেহেতু একটা সমকোণ, এটা 60 ডিগ্রি, এটা হবে কত? এটা হবে 30 ডিগ্রি। কত হবে? 30 ডিগ্রি হবে। ওকে, তাহলে দেখো তোমার পায়ের নিচে কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে। তখন তুমি এটা এই মানে দ্বিতীয় অংশটাকে তুমি কস দিয়ে করতে পারবা, অর্থাৎ হবে কত? mg s cos থিটা। জাস্ট এই থিটার মানটা তখন হবে 30 ডিগ্রি, আর কিছুই না। ওকে, থিটার মানটা হবে তখন 30 ডিগ্রি। তো যখন তুমি কস দিয়ে করবা তখন কোনটা অল টাইম তোমার পায়ের নিচে থাকবে। যখন কস দিয়ে করবা, কস দিয়ে করলে, কস থিটা দিয়ে করলে, এই লেখাটা একটু মডিফাই করো, তুমি যেদিক দিয়ে নামবা কোনটা তার তোমার পায়ের নিচে থাকবে, এটাকে একটু মডিফাই করো।
তাহলে দেখো, তার মানে এই ম্যাথটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে তুমি দেয়ালের সাথে নামলে ডিরেক্ট সূত্র লেখা করতে পারো, অনুভূমিকের সাথে নামলে তুমি ডিরেক্ট সূত্র লেখা করতে পারো। কিন্তু তুমি যদি চাও শুধু কস দিয়েও করতে পারো, তখন কি হবে খেয়াল রাখবা, কস দিয়ে করলে কোনটাকে অল টাইম তোমার পায়ের নিচে নিবা। তাহলে দেখো এখানে তোমার অনুভূমিকের সাথে কোণ দেওয়া, তোমার পায়ের নিচে দেওয়া নাই, এই জন্য পায়ের নিচের কোণটা বের করলাম, সেটা কত 30 ডিগ্রি, কস 30, আর সাইন তোমার ইয়ের মান একই রকম আসবে। তাহলে খেয়াল করো, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। ওকে, কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা, তাহলে দেখো এই ম্যাথটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত একটু আমাকে জানাও যে ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো কিনা। আশা করি তোমরা এই ম্যাথটা অ্যাডমিশনে আসলে অবশ্যই হচ্ছে আমার কথা তো অবশ্যই মনে হবে, কারণ তোমাকে দুইটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বুঝাই দিছি যে আসলে কি করতে হবে। ওকে, তো আমাকে একটু জানাও যে তুমি আসলে বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমাকে একটু দ্রুত জানাও তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, না হয় আমি তোমাকে আরেকবার বুঝাই দিব যে তুমি কস মানে 30 দিয়ে করলে কখন করবা, তারপরে 60 দিয়ে করলে, সাইন 60 দিয়ে করলে কখন করবা। আশা করি দুইটা কেস তুমি বুঝতে পারছো। তবে আমার মতে আচ্ছা, দেখো তো একটু দেখো, আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের প্রবলেম হওয়ার কথা নাই, এতটুকু পর্যন্ত প্রবলেম হওয়ার কথা না। ওকে, আচ্ছা, অল ক্লিয়ার। একটু একটু 1 মিনিট, আমি হচ্ছে আবার আবার ব্যাক করতেছি। 1 মিনিট, আমি হচ্ছে আবার ক্লাসে ব্যাক করতেছি। আচ্ছা, এর মধ্যে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাও, যে কাজ ক্ষমতা শক্তি রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। আমি 1 মিনিট একটু ব্যাক করতেছি, আমার মানে একটা কল আসলে ইয়ে করতে হবে, আমি একটু কলটা কলটা করি, ব্যাক করতেছি আবার। আচ্ছা, একটু 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমি আমি আবার ব্যাক করতেছি। আচ্ছা, ঠিক আছে, তো ক্লাস আবার ব্যাক করলাম। ওকে, আচ্ছা, দেখো এখন আমরা হচ্ছে নতুন ম্যাথে যাব। তাহলে এটা গেল কত, এটা গেল হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 1, আমরা হচ্ছে এখন ম্যাথ নাম্বার 2 এ যাব। আশা করি কারো প্রবলেম নাই, আমি দেখতে পাচ্ছি সবাই সবাই বলতেছে ভাই বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন মা, হ্যালো, দেন না, তোদেরকে দেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটু আমি হচ্ছে আসলে এই 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমি আমার একটা কল যেটা হচ্ছে ব্যাক করতেই হবে, একটু 1 মিনিট। তোমরা হচ্ছে এর মধ্যে এই ম্যাথটা দেখো, আমরা হচ্ছে এই টাইপের আরো কিছু ম্যাথ তোমাদেরকে দেখাবো, এই ম্যাথটা একটু দেখো। হ্যাঁ, হ্যালো, দাও দাও ওদেরকে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি, মানে আপনি ইয়ে দিচ্ছেন না, ম্যাট্রিক্স দিচ্ছেন তো আমাকে, ম্যাট্রিক্স। আচ্ছা, বইয়ে সমস্যা না, ওই ফেজ গুলা দেখে দেন তাইলেই হবে, সমস্যা কি হবে আর, ফেজই তো, তো ফেজ দেখে দেন ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা, দেন। হ্যালো,
সমস্যা নাই, ওই ফেসগুলা দেখে আনেন, ফেসগুলা দেখে আনলেই হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা কল যেটা হচ্ছে তোমার ব্যাক করা লাগবে, এই জন্য একটু সময় চেয়ে নিছি। তো আমরা আবার ক্লাসে ব্যাক করলাম আমরা। তাহলে এটা গেল হচ্ছে 1 নাম্বার ম্যাথ। আমরা এখন হচ্ছে অর্থাৎ পরবর্তী ম্যাথ গুলা তোমাদেরকে দেখাবো। পরবর্তী ম্যাথ গুলো একটু খেয়াল করি। এটা গেল হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ। আচ্ছা, আশা করি সবাই আসো ক্লাসে। হয়তো অনেকে বিরক্ত হয়ে চলে গেছে, যাই হোক। তাহলে এটা গেল কত? এটা গেল হচ্ছে তোমার ম্যাথ নাম্বার 1। এখন তোমাকে ম্যাথ নাম্বার 2 দেখাবো। এই এই যে 1 নাম্বার ম্যাথটা করালাম, এই টাইপের ম্যাথ তোমার মানে অ্যাডমিশনে আসার সম্ভাবনা খুবই খুবই বেশি, প্রতি বছরই আসে। মেডিকেলও আসছে, এই ম্যাথটা একবার আসছিল। এখন ম্যাথ নাম্বার 2টা একটু খেয়াল করি। আচ্ছা, তো ম্যাথ নাম্বার 2 আমি হচ্ছে একটা ভার্সিটি কোশ্চেন নিচ্ছি। এই ভার্সিটি কোশ্চেনটা তোমার লাগবেই। তো কোশ্চেনটা একটু তুলে নাও, ম্যাথ নাম্বার 2টা একটু তুলে নাও। বলছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত 10 মিটার দীর্ঘ একটা মই বেয়ে, 10 মিটার দীর্ঘ একটা মই বেয়ে, আমি কোশ্চেন বুঝাই দিচ্ছি আর কোশ্চেনটা তুলে নাও। 10 মিটার দীর্ঘ একটা মই বেয়ে 10 সেকেন্ড সময়ে 20 কেজি বরের বোঝা সহ 10 সেকেন্ড সময়ে 10 সেকেন্ড সময়ে 20 কেজি বরের বোঝা সহ 80 কেজি বরের একজন লোক ছাদে উঠলো। 80 কেজি ভরের একজন লোক ছাদে উঠলো। আচ্ছা, 80 কেজি বরের একজন লোক কি করলো? ছাদে উঠলো। তো বলছে যে লোকটির কাজ কতটুকু, লোকটির কাজ কতটুকু। ওকে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেনটা একটু তুলে নাও। কোশ্চেনটা একটু তুলে নাও। আমি আবারও বলতেছি যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত 10 মিটার দীর্ঘ একটা মই বেয়ে 10 সেকেন্ড সময় 20 কেজি বরের বোঝা 80 কেজি বরের একজন লোক ছাদে উঠলো। আচ্ছা, তাহলে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, তার মানে দেখো কোশ্চেনটা একটু রিয়েলাইজ করতে হবে। এই ধরো ছাদে উঠতেছে, তো অনুভূমিকের সাথে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, অনুভূমিকের সাথে এই কোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে তোমার 10 মিটার দীর্ঘ একটা মই বেয়ে, তার মানে এখানে একটু খেয়াল করো তোমার কোশ্চেনে, অর্থাৎ আমাদের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যে সরণটা দেওয়া আছে এটা হচ্ছে 10 মিটার। সরণ কতটুকু? এটা হচ্ছে 10 মিটার, অর্থাৎ s ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 10 মিটার। ওকে, তারপরে দেখো তোমার 10 সেকেন্ড সময়ে 20 কেজি বরের বোঝা সহ 80 কেজি লোক, তার মানে টোটাল বর হচ্ছে 80 যোগ 20। টোটাল এটা হচ্ছে বর, তার মানে টোটাল বর কত? 100 কেজি। টোটাল বর কত? 100 কেজি। ওকে, আশা করি কোনো সমস্যা নাই। টোটাল বর হচ্ছে 100 কেজি। তারপর হচ্ছে তো লোকটির কাজ কতটুকু, এখান থেকে তোমাকে কাজ বের করতে বলছে। তো তোমরা হচ্ছে কোশ্চেনটা একটু তুলে নাও, কোশ্চেনটা তুলে নাও। আশা করি কোশ্চেন তুলতে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন খেয়াল করো, যেহেতু কোনটা অনুভূমিকের সাথে দেওয়া আছে, তার মানে কাজের পরিমাণ হবে কতটুকু? তোমার W ইকুয়াল টু mg s sin থিটা। তোমরা অলরেডি এটা জানো, যখন অনুভূমিকের সাথে কোণ থাকবে তখন হবে হচ্ছে তোমার mg s sin থিটা। আর যদি তোমার মানে ইয়ের সাথে ছাদের সাথে কোণটা থাকে তখন হবে কি? cos থিটা। তাহলে অনুভূমিকের সাথে কোণ যেহেতু আছে তোমার mg s sin থিটা। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো, তোমার বর হচ্ছে 100 কেজি, g হচ্ছে 9.8, s হচ্ছে কত? s হচ্ছে তোমার 10। তারপর হচ্ছে সাইন কত ডিগ্রি দেওয়া আছে? সাইন দেওয়া আছে হচ্ছে তোমার আমরা একটু দেখি কোনটা কোথায়, অর্থাৎ 30 ডিগ্রি দেওয়া, 30। এই হচ্ছে আমাদের কোণ দেওয়া, তার মানে সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আমাদের আনসারটা কত আসে। একটু ক্যালকুলেটর একটু বসাও, বসে আমাকে জানাও যে আনসারটা কত আসে। ক্যালকুলেটরে বসাও, বসে আমাকে জানাও। ওকে, আমি ডাটাগুলো দেখিনি ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, সবাই একটু ক্যালকুলেটরে বসাও, বসে আমাকে জানাও যে এখানে কাজের পরিমাণটা কত আসে, সেটা একটু আমাকে জানাও। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। প্রভা প্রভা কমেন্ট করেছে 4900। ওকে
ওকে ঠিক আছে, 4900 আমাদের আনসার 4900 জুল। আশা করি বাকিরাও করতে পারবো। ওকে মেহেরিন, নিতুন কমেন্ট করে, আচ্ছা 490 না, 490 না, 4900 আনসার 4900 হবে, 490 না 4900 হবে, খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে নিতুন ঠিক করে নাও, 4900 আনসার হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আনসারটা হবে তোমার 4900 জুল। কত হবে? 4900 জুল। ওকে আচ্ছা, আরাফাত কমেন্ট করেছে 4900, সৈকত 4900, তারপর হচ্ছে জান্নাতুল আচ্ছা 4900। তার মানে আমাদের আনসারটা হবে 4900, 400 মানে 490 না। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। তাহলে দেখো এটা গেল হচ্ছে আমাদের টাইপ 2 ম্যাথ, যেটা আমরা তোমাকে টাইপ 1এও দেখাইছি, তারপরে তোমাকে আলাদাভাবে একটু দেখাইলাম কারণ এই ম্যাথটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা আয়েশা, তাপস, তারপর হচ্ছে ফারজানা, শান্তিদাস, আচ্ছা ঠিক আছে, সবাই আমি দেখতে পাচ্ছি 4900, তার মানে সবাই করতে পারছো ম্যাথটা, ধন্যবাদ সবাইকে। আমরা এখন খেয়াল করো, তাহলে দেখো তোমার, তার মানে এইটা এই টাইপ 2 ম্যাথটা তোমাকে না দেখাইলে হইতো, কিন্তু আমি দেখাই দিছি কারণ এটা অ্যাডমিশনে আসে, এজন্য এটা আবার আলাদা করে দেখাই দিছি। এটা গেল আমাদের টাইপ 2 ম্যাথ। ওকে, অনেকে এরপর আরো অনেকে কমেন্ট করেছে, সবাইকে ধন্যবাদ যারা হচ্ছে তোমার আনসারটা বের করতে পারছো। আমরা হচ্ছে এখন টাইপ 3 ম্যাথে যাব, টাইপ 3 তে যাব, টাইপ 3 ম্যাথে যাব। খেয়াল করো টাইপ 3 ম্যাথ, তাহলে আমরা টাইপ 3 ম্যাথের দিকে আগাই। টাইপ 3 ম্যাথ তোমাকে নতুন একটা ম্যাথ করাবো, নতুন আসলে এটা সহজ একটা ম্যাথ। আচ্ছা, কোশ্চেনটা আগে একটু তোমার কোশ্চেনটা লেখা নি। কোশ্চেনটা বলছে একটি ঘোড়া ভূমির সাথে একটি ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগে একটি বস্তা টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে থাকে। এটা টাইপ 3 ম্যাপ, সমবেগে সরাতে থাকে। 5 মিনিটে কত কাজ করে? 5 মিনিটে কত কাজ করে? ওকে, খেয়াল করো, এই হচ্ছে আমাদের ম্যাথটা। তো আমরা এখান থেকে হচ্ছে আমরা বের করতে হবে যে আমাদের আসলে কাজের পরিমাণটা একটু বের করতে হবে। খেয়াল করো, আচ্ছা এই ম্যাথটা আশা করি তোমরা পারবা। তো এর আগে ক্লাসের শুরুতে একজন জিজ্ঞেস করছিল যে সমবেগে যদি চলে তখন কাজের পরিমাণ কি হবে। এই তোমার সেই হচ্ছে তোমার আনসার, যদি একবার দিছি। এখন আবার ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা দিয়ে একদম তুমি ক্লিয়ার আনসার পাওয়া যাবা। সমবেগ হলেও কাজ তো তোমার হবেই, কাজ তো আসলে তোমার অফ থাকবে না, বুঝতে পারছো? আচ্ছা খেয়াল করো, তাহলে দেখো আমাদের এখানে বলছে ভূমির সাথে তোমার, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে। এখন ভূমির সাথে 30 ডিগ্রি কোণে বলছে, অনেকে হচ্ছে চালাকি করে কি করবা, এখানে হচ্ছে তোমার ডব্লিউ ইকুয়াল টু এম জি এস সাইন থিটা বসাবা, কিন্তু সাইন থিটা বসাবা না, ওইটা ছিল অনুভূমিকের সাথে যখন বলবে। অনুভূমিকের সাথে দেখো এখানে শুধু তোমার ওই অনুভূমিক কিন্তু বলা হয় নাই। তো এখানে একটু খেয়াল করবা, কোশ্চেন এরকম একটু একটু প্যাচ দেওয়া থাকবে যেটা তুমি ধরতে পারবা না, তুমি কিন্তু লাফাইয়া কিন্তু মানে ম্যাথ করে ফেলবা। তো এখানে এখানে ম্যাথ করার সময় আমাদের নরমাল সূত্রটাই হবে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। যেহেতু আমাদের কোনো কিছু ডিরেক্টলি বলা নাই, তার মানে আমরা এই সূত্র দিয়ে হচ্ছে ম্যাথ করব। এটা হচ্ছে আমাদের নরমাল সূত্রটা। এখন এখানে খেয়াল করো, এখানে একটু টুইস্ট আছে। এফ এর মান তুমি পাইলে হচ্ছে 120 নিউটন, এস এর মান কি তুমি পাইছো? দেখো তো কোথাও এস এর মান আছে কিনা, এস এর মান নাই, কিন্তু তোমাকে বলছে সমবেগে চলে, সমবেগে, এত সমবেগে চলে এবং সময় হচ্ছে মানে 5 মিনিট। তার মানে খেয়াল করো এস ইকুয়াল টু বিটি সমবেগের ক্ষেত্রে, তাহলে বি হচ্ছে কত? বি হচ্ছে তোমার 2, তারপরে টি হচ্ছে 5 মিনিট, প্রতি মিনিটে 60 সেকেন্ড, 60 দ্বারা গুণ করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে হিসাব করো 5 দুগুণা 10, তার মানে 600। এই হচ্ছে আমাদের 600 মিটার, তার মানে ঘোড়াটার সরণ হচ্ছে 600 মিটার। দেখো খুবই মানে কত চালাকি করে কোশ্চেনটা করছে, তোমাকে মানে প্যাসিভ ট্র্যাপে ফেলার জন্য সবকিছু ব্যবস্থা করে রাখছে। এখন এটা হচ্ছে তোমাকে আমি করাই দিচ্ছি, এজন্য মনে হবে যে খুবই সহজ, কিন্তু আসলে এত সহজ না ম্যাথটা। তোমাকে ট্র্যাপে মানে ট্র্যাপে পালানোর জন্য তারা হচ্ছে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছে, বুঝতে পারছো? তো এখানে খেয়াল করো, কিন্তু আমরা আমরা হচ্ছে ট্র্যাপে পা দিব না, আমরা হচ্ছে সবকিছু বুঝে বুঝে শিখবো। তাহলে দেখো তুমি এস পাইছো, এখন এখানে একটু ডাটাগুলো বসাও কষ্ট করে। 120, এস হচ্ছে তোমার 600, তারপর হচ্ছে কস কত ডিগ্রি, 30 ডিগ্রি, একটু বসাও।
ক্যালকুলেটারে বসাইলে যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের আনসার। একটু বসাও, বসাইলে যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের আনসার। বসায় আমাকে একটু জানাও যে আনসারটা কত আসে। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি দেখি কারা কারা হচ্ছে আনসারটা বের করতে পারছে। আমি দেখতে পাচ্ছি সেলিনাও বের করতে পারছে, শান্তিদা বের করতে পারছে যে 600। হ্যাঁ, আনসারটা আসলে 600, তার মানে আনসারটা হচ্ছে কত, 600 জুল। এই হচ্ছে আমাদের আনসার। এখন দেখো যারা হচ্ছে ক্যালকুলেটর নিয়ে খুব টেনশন করো, ক্যালকুলেটর নিয়ে টেনশন করে আই এগুলা 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 কি বের করছে, 62 3 5 3, এগুলা এগুলা কে বের করছে, এরকম এরকম তো হবে না, এরকম হবে না। তোমার আনসার আনসার 600 হওয়ার কথা, বুঝতে পারছো? একটু ভালোভাবে করো। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, তোমার না না না, এখানে 600 তো হবে না, 600 তো আমাদের স্মরণই আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তোমরা যেটা বের করতেছো যে মানে ওইটাই ঠিক আছে, 62 3 5 3। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 62,000 তোমার 353, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, সরি, আমি আমি হচ্ছে ওই তোমার স্মরণটাই খেয়াল করছিলাম। তার মানে এটাকে আমরা লিখতে পারি 6.235 ইন্টু তোমার এই আনসারটাকে আমরা আমরা সাইন্টিফিকে নিই 10⁴। ওকে, এটা হচ্ছে আনসার, এই এই হচ্ছে আনসার, জুল। জুল এটা হচ্ছে আমরা লিখতে পারি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আনসার। না, আনসার আনসার 600 না, 600 না, আনসার হচ্ছে এটা 6.235 ইন্টু 10⁴। মানে তোমরা যেটা বের করছো সেটাই 62,353.829, এটাই আনসার। ওকে, তোমরা যেটা বের করছো সেটাই হচ্ছে আনসার। তাহলে এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো, এবং এই ম্যাথটা অ্যাডমিশনে আসার জন্য খুবই উপযুক্ত একটা ম্যাথ, তোমাকে ট্র্যাফে পালানোর জন্য এখানে সব সব ব্যবস্থা করে রাখছে। আচ্ছা ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। আমরা হচ্ছে পরবর্তী ম্যাথে যাব, একটা খুব ইন্টারেস্টিং ম্যাথে যাব। পরবর্তী ম্যাথটা খেয়াল করি। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে ম্যাথ 4। ম্যাথ 4 করব, খেয়াল করো। আচ্ছা, তো ম্যাথ 4টা একটু মজার। ম্যাথ 4টা আমি কোশ্চেনটা লিখি, 10টি ইট, 10টি ইট দশটি ইট হচ্ছে তোমার একটির উপর আরেকটি রেখে, একটির উপর আরেকটি রেখে একটা রাখলাম, একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হলো। এই যে স্মৃতিস্তম্ভর ম্যাথ চলে আসছে আমাদের। তৈরি করা হলো, তৈরি করা হলো। তো সম্পাদিত কাজের পরিমাণ কত? কাজ কতটুকু দেখো, তার মানে কাজ কতটুকু হবে, প্রতিটা ইটের উচ্চতা দেওয়া আছে, প্রতিটা ইটের উচ্চতা আছে 0.25 মিটার। তারপর দেওয়া আছে ইটের বর হচ্ছে 1 কেজি। ইটের বর কতটুকু? 1 কেজি। খেয়াল করো, এই কোশ্চেনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এটা ম্যাক্সিমামই হচ্ছে তুমি নতুন শিখতেছো আজকে, তো এটা মানে অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেনটা একটু লেখেন, কোশ্চেনটা একটু লেখো। আচ্ছা, বলছে 10টা ইট একটার উপর আরেকটা রাখলাম, রেখে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হলো, কাজ কতটুকু? ওকে, তো এর আগে তোমাদেরকে হচ্ছে আমি একটা সূত্র পড়াইছি, সূত্রটা হচ্ছে W = mgh n n-1/2, এই হচ্ছে কথা। তো এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 10। তারপরে h হচ্ছে কত? প্রতিটা ইটের উচ্চতা 0.25। তারপরে m কতটুকু? ইটের বর হচ্ছে 1 কেজি। ওকে, ইটের বর হচ্ছে 1 কেজি। তো খেয়াল করো, এগুলো হচ্ছে এই ডাটাগুলো একটু দেখে দেখে বসায় দাও, তাহলেই তোমার মানে আলটিমেটলি আনসার চলে আসবে। ডাটাগুলো দেখে দেখে বসায় দাও। এম কত? এম হচ্ছে 1 কেজি, জি হচ্ছে 9.8 যেহেতু দেয়া নাই, এইচ হচ্ছে 0.25 ইন্টু এন হচ্ছে 10, 10 - 1/2।
একটু ক্যালকুলেটারে বসাও, দেখো একটা আনসার চলে আসছে। আশা করি এই ম্যাথটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং অ্যাডমিশন হচ্ছে এটা আসবে তখন হচ্ছে একটু দেখে শুনে আনসার করতে হবে। বুঝতে পারছো? তো এটা একটু তুলে নাও সবাই। আচ্ছা, তা আমাকে একটু জানাও যে আনসারটা আসলে কত হবে, আমাকে একটু জানাও আনসারটা। আচ্ছা, কত একজন, হ্যাঁ, প্রভা কমেন্ট করছে 110.25, নিতুন 110.25। ঠিক আছে, আমাদের আনসারটা হচ্ছে 110.25, এটাই আসলে আনসার। ওকে, ওকে, ওকে। সাবিনা কমেন্ট করছে, মেরিয়ান, আরাফাত, ফারজানা। ওকে, ঠিক আছে, আমাদের আনসার হচ্ছে 110.25। তো এই কোশ্চেনটা কিন্তু অ্যাডমিশনে আসবে, এবং আসলে কিন্তু তোমাকে এটা একটু বুঝে শুনে আনসার করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। তাহলে দেখো, এই কাজ মানে তোমার কাজ রিলেটেড আমরা হচ্ছে কয় ধরনের ম্যাথ করলাম? 4 ধরনের। এই 4 ধরনের ম্যাথে তুমি অ্যাডমিশনে পাবা। এগুলা থেকেই কোশ্চেন আসছে, বিগত বছরে বারবার কোশ্চেন আসছে। তো তুমি এই টাইপের কোশ্চেনই পাবা। এবং আমি তোমাকে 4টা ম্যাথ প্র্যাকটিস করাই দিলাম, আমি তোমাকে সিস্টেমটা ধরাই দিব, বুঝাই দিব। বাকি তোমাকে প্র্যাকটিস করতে হবে 40টা। আমি 4টা করালাম, তুমি করবা 40টা। ওকে, প্র্যাকটিস করে সেটা হচ্ছে গ্রুপে সাবমিট করবা। তা তো মানে তুমি চাইলে মানে ব্যাপারটা এমন করতে পারো, ধরো তুমি হচ্ছে আমি তোমাকে পড়াই দিলাম, তুমি চাইলে যদি নতুন কোনো টপিক পাও সেটাকেও অ্যাড করে, নোটে অ্যাড করে দেন গ্রুপে সাবমিট করলা, তাহলে হচ্ছে কি ওই নতুন জিনিসটা আমিও দেখলাম এবং তোমার বাকিরাও দেখলো। ওকে, তখন আমি হচ্ছে তোমার নোটটা যদি মানে অনেক বেশি সুন্দর হয়, তখন আমি নোটটা শেয়ার করে দিব, আমার আমার হচ্ছে ফেজ থেকেও শেয়ার করে দিব। আচ্ছা, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, কারো প্রবলেম থাকার কথা না। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এতটুকু পর্যন্ত তোমার বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তো আমরা হচ্ছে আরেকটা টপিক একটু পড়বো। আমরা আজকে আরেকটা টপিক পড়বো, তো একটু ধৈর্য ধরে থাকতে হবে। আচ্ছা, আর সবাই সবাই আজকে হচ্ছে যে তোমাদেরকে আমি যে জিনিসটা মানে আমার চাওয়া বলতে পারো, যেটা বললাম যে আজকে হচ্ছে একটু বেশি করে মেনশন দাও, অর্থাৎ প্রতিদিনের চেয়ে একটু বেশি দাও, আজকে সবাই মেনশন দাও। কারণ হচ্ছে তোমার আলটিমেটলি আজকে কমেন্টটা বেশি হোক, যাতে হচ্ছে 1K পরিমাণ কমেন্টটা হয়ে যায়, তখন হচ্ছে কি তোমার ফেজের রিচটা একটু বেশি হবে। রিচটা বেশি হবে, দেখা যাবে যে ক্লাস শুরু হলে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন হয়তো অনেকের কাছেই নোটিফিকেশন যায় না, স্বাভাবিক। তোমার হচ্ছে যে মানে হুট করে পেজ থেকে ক্লাস নামাতে অনেকেই হচ্ছে তোমার জানেও না, ক্লাস ই করতে পারতেছে না। আচ্ছা, তাহলে এটা গেল। আমরা আমরা হচ্ছে নতুন একটা টপিক পড়াবো, যেটা তোমার মানে অ্যাডমিশনের জন্য এই যে কাজের যে টপিকটা, এটার মতোই বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এটার মতোই মানে গুরুত্বপূর্ণ। তো ওই টপিকটা তোমাকে একটু পড়াবো। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো, অলরেডি আমাদের ক্লাসের হচ্ছে মানে 1 ঘন্টার মতো হয়ে গেছে। আজকে ক্লাসটা কি পরবর্তী টপিকে কন্টিনিউ করব, না হচ্ছে নেক্সট তোমরা নেক্সট ক্লাসে করতে চাচ্ছ? কারণ হয়ে যায়, গায়েব হয়ে যায়, এমনি থাকে না, 1 ঘন্টার পর হচ্ছে অর্ধেক গায়েব হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা হচ্ছে যে আজকের ক্লাসটাকে এখন করতে চাচ্ছ, না যে আমরা হচ্ছে মানে আগামী দিন করাই? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তোমার মানে ক্লাস ক্লাস মোটামুটি মানে অনেকই করতে চাচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে আমরা আমরা তোমাকে মেইন মেইন জিনিসগুলো হচ্ছে মানে এই টপিকটা থেকে মেইন জিনিসগুলো তোমাকে ধরাই দিব, যাতে তুমি অ্যাডমিশনে আনসার করতে পারো। ওকে, দেখো, আমরা হচ্ছে এখন তোমার গতিশক্তি এবং বিভব শক্তি সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলা, সেই জিনিসগুলা তোমাকে একটু পড়াবো। অর্থাৎ একটু খেয়াল করো। তো টপিকের নাম হচ্ছে গতিশক্তি বিভব শক্তি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ। কি? গতিশক্তি এবং বিভব শক্তি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ।
আচ্ছা, তো গতিশক্তি এবং বিভব শক্তি সংক্রান্ত গাণিতিক প্রয়োগ। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা হচ্ছে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখবো যেটা তুমি আগে জানতা না। তুমি একদম 5 মিনিট হচ্ছে মনোযোগ দিয়ে দেখো, তুমি দেখবা তুমি অনেক কিছুই জানতা না, যেটা তোমাকে আমি এখন শিখাবো। খেয়াল করো, প্রথম কথা হলো গতিশক্তি বিভব শক্তি কি, এটা তোমাকে মানে এটা তোমাকে আমি পড়াবো না। ধরো বিভব শক্তি মানে হচ্ছে ডাইরেক্ট সূত্রটা লেখো, এগুলো তোমাকে আসলে পড়ার কিছু না, এগুলো ছোট বাচ্চাদের পড়া। বিভব শক্তি সমান হচ্ছে mgh, গতিশক্তি সমান হচ্ছে হাফ mv স্কোয়ার। এই হচ্ছে সূত্র, এগুলা তোমাকে আমি পড়াবো না। আচ্ছা, এখন এখন দেখো, খেয়াল করো, তার মানে একটা বস্তু হচ্ছে তোমার যত উপরের দিকে উঠবে তত তার হচ্ছে কি তোমার বিভব শক্তি বাড়বে, অর্থাৎ ভূমি থেকে যত উপরে উঠবে তত তার বিভব শক্তি বাড়বে। এই কথাগুলো একটু লিখে নাও, যে ভূমি থেকে যত উপরে উঠবে ভূমি থেকে যত উপরে উঠবে বিভব শক্তি বাড়বে। আচ্ছা, আর যত ভূমির যত কাছাকাছি আসবে গতিশক্তি তত বাড়বে। ভূমির যত কাছাকাছি আসবে, ওকে, খেয়াল করো, তার মানে ভূমির যত কাছাকাছি আসবে তোমার গতিশক্তি তত বাড়বে। এই হচ্ছে তোমার নর্মাল কথাবার্তা। আচ্ছা, আর হচ্ছে যারা হচ্ছে নতুন ক্লাস করতেছো, তারা হচ্ছে যে অর্থাৎ নেক্সট ক্লাসের কখন হবে এই আপডেটটা হচ্ছে তুমি হচ্ছে আমাদের গ্রুপে পাবা। তো আমাদের গ্রুপের লিঙ্কটা কেউ একটু হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দাও, আমাদের যে গ্রুপের লিঙ্কটা, অর্থাৎ যেখানে আমি হচ্ছে ক্লাসের আপডেটগুলো দেই, সে কেউ একটু কমেন্ট সেকশনে দিয়ে দাও, একটু কষ্ট করে গ্রুপের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দাও, বুঝতে পারছো? আর হচ্ছে তোমার প্রতিদিনই হচ্ছে ক্লাস হবে ইনশাআল্লাহ। আগামীকালকে থেকে হয়তো এই 3:30টায় ক্লাস শুরু করব, বা 3টায়, আমি হচ্ছে গ্রুপে জানাই দিব। কেউ একজন হচ্ছে গ্রুপের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দাও। খেয়াল করো, তাহলে ভূমি থেকে যত উপরে উঠবে তোমার বিভব শক্তি তত বাড়বে, এবং ভূমির যত কাছাকাছি আসবে গতিশক্তি তত বাড়বে। আচ্ছা, তাহলে দেখো, ধরো এটা যদি ভূমি হয়, ভূমি থেকে উপরে উঠতেছে, এই জায়গায় হচ্ছে তোমার বিভব শক্তি বা ইপি, বিভব শক্তি বা ইপি, ইপি দ্বারা প্রকাশ করা হয়, এটা তত বাড়বে। তার মানে এটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম, এবং এখানে হচ্ছে ই কে হচ্ছে তোমার জিরো, ই কে কত, জিরো। কারণ কি, তোমার একটা বস্তু যখন গতিশীল হবে তখন সেটা তোমার এই সোজা কথা হলো যে গতিশক্তি বাড়বে। এখন দেখো, এখানে বস্তুটা স্থির অবস্থায় আছে। কি অবস্থায় আছে? স্থির অবস্থায়। এখানে কিন্তু আদি বেগ হচ্ছে জিরো, তার মানে এটার আলটিমেটলি তোমার গতিশক্তিটা কিন্তু জিরো হবে, কারণ হাফ এম বি স্কোয়ার, এই যে ব্যাগ হচ্ছে জিরো, তার মানে আলটিমেটলি জিরো আসবে। তার মানে এই জায়গায় তোমার দেখো বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি নাই। বস্তুটা যখন তুমি উপর থেকে ছেড়ে দিবা, বস্তুটাকে ধরো এই একটা বস্তু, এটাকে তুমি এখন নিচের দিকে ছেড়ে দিলা, যত নিচের দিকে নামতে থাকবে তোমার হচ্ছে গতিশক্তি বাড়তে থাকবে, এবং ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে, ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে, ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে গতিশক্তি হবে সর্বোচ্চ। কথাটা খেয়াল করো, ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে। এখন কথা হলো, যদি ভূমিতে চলে আসে তখন কিন্তু আবার জিরো, তখন আবার কিন্তু তোমার মানে জিরো হয়ে যায়। এখন খেয়াল করো, ভূমিতে পড়ার ঠিক আগ মুহূর্তে, ভূমিতে পড়ার ঠিক আগে তখন গতিশক্তিটা হবে ম্যাক্সিমাম। গতিশক্তিটা কি হবে? ম্যাক্সিমাম। কারণ কি, আমি বলছি যে ভূমির যত কাছাকাছি আসবে তোমার গতিশক্তিটা কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে, ম্যাক্সিমাম হবে। তখন বিভব শক্তি কিন্তু আবার কমে যাবে। তো এখানে বিভব শক্তি হয়ে যাবে তখন আসলে জিরো। কারণ কি, উচ্চতা যত বাড়বে বিভব শক্তি তত বাড়বে। ভূমিতে পড়ে গেলে ভূমি থেকে কি উচ্চতা কি আছে? নাই, কারণ বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হিসাব করা হয় তোমার ভূমি থেকে। আল্লাহ, কারেন্ট চলে গেল, দাঁড়াও আমি ক্লাসটা শেষ করব। আচ্ছা, আজকে আজকে আবার আসলে আমাদের সেই লাইট দিয়ে কারেন্ট মানে ইয়ে করতে হবে, লাইট দিয়ে ক্লাসটা নিতে হবে। তো কিছুই করার নাই, আমি, তোমরা জানো যে আমি আসলে কখনো ক্লাস মাঝপথে ইয়ে করি না, আমি ক্লাস শেষ করবই। আচ্ছা, একটু আমাকে একটু জানাও যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমি হচ্ছে ক্লাসটা শেষ করব। যারা যারা হচ্ছে প্রথম থেকে ক্লাস করে ওদের মোটামুটি অভিজ্ঞতা আছে, তোমরা গ্রাফের ক্লাসটা এভাবেই করছিলা।
তো আমাকে একটু জানাও যে হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বোর্ডটা। আমি হচ্ছে ক্লাসটা শেষ করব, আর একটু পড়া বাকি আছে, এটা শেষ করবো। একটু জানাও আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওকে, আজকে আসলে দিনের বেলায় কারেন্ট চলে গেলাম, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে ওকে ওকে, এখন খেয়াল করো, তার মানে যখন বস্তুটা তোমার ভূমিতে অর্থাৎ ভূমির কাছাকাছি চলে আসবে, তখন আসলে কি হবে, তখন তোমার সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তিতে পরিণত হবে এবং তোমার বিভব শক্তি জিরো হয়ে যাবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে এইচ ইকুয়াল টু জিরো, এইচ ইকুয়াল টু জিরো। আর এখানে গতিশক্তি জিরো কেন, কারণ তোমার আদি বেগ হচ্ছে জিরো, কারণ বেগ জিরো। বুঝতে পারছো, বেগ হচ্ছে তোমার জিরো। ওকে, এখন খেয়াল করো, এই যে তোমার বস্তুটা উপর থেকে নিচে নামবে, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে তোমার গতিশক্তি বিভব শক্তির মোট যোগফলটা সমান থাকবে। কি, এটাই হচ্ছে তোমার মানে শক্তির নিত্যতা নীতি, যেটা তোমার হচ্ছে কি, এখানে শক্তির কোনো লস হবে না, শক্তির কোনো লস হবে না, শক্তি জাস্ট কনভার্ট হবে। গতিশক্তি বিভব হবে, বিভব শক্তি গতিশক্তি হবে। এবং যে কোনো বিন্দুতে তোমার গতিশক্তি বিভব শক্তি কি থাকবে, গতিশক্তি এবং বিভব শক্তি হচ্ছে তোমার। আচ্ছা ঠিক আছে, আমাদের কারেন্ট আসছে আবার। আচ্ছা, তো তোমার যে কোনো মানে যে কোনো বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির যোগফলটা কি হবে, তোমার আলটিমেটলি শূন্য হবে। এখন এখানে একটু খেয়াল করো, ধরো এই ব্যাপারটা কি রকম, তোমার গতিশক্তি যতটুকু হচ্ছে, বিভব শক্তি কিন্তু তোমার একইভাবে কমতেছে। গতিশক্তি যত বাড়বে বিভব শক্তি তত কিন্তু কমবে, আবার বিভব যত বাড়বে গতিশক্তি তত কমবে। এখানে একটু খেয়াল করো। তাহলে আমাদের এখন আমরা এখানে একটু দেখি, ধরো আমরা মিড পয়েন্ট নিলাম, মাঝখানে একটা বিন্দু নিলাম। ওকে, মাঝখানে একটা বিন্দু নিলাম। তো মাঝখানের এই বিন্দুটা, ধরো মাঝখানের বিন্দুটা হচ্ছে এই বিন্দু, মাঝখানের বিন্দু নিলাম, ঠিক এটা হচ্ছে তোমার এই বিন্দু, এ সমান একদম মধ্যবিন্দু। ওকে, এ হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এখন খেয়াল করো, এই মধ্যবিন্দু এটা একটু বুঝতে হবে। তো মধ্যবিন্দু যেহেতু তুমি নিছো, মধ্যবিন্দু থেকে যত নিচের দিকে নামবে, মধ্যবিন্দু থেকে যত নিচের দিকে নামবে তোমার হচ্ছে কি গতিশক্তি তত বাড়বে। এটা একটু লেখো, মধ্যবিন্দু থেকে যত নিচে নামবে, আচ্ছা মধ্যবিন্দু থেকে যত নিচে নামবে তোমার গতিশক্তি কি হবে, গতিশক্তি তত বাড়বে। কারণ কি, নিচের দিকে গতিশক্তি বাড়তেছে। আর মধ্যবিন্দু যত উপরে উঠবে বিভব শক্তি তত বাড়বে। তাহলে এর যত উপরে উঠবে, এর যত উপরে উঠবে তোমার বিভব শক্তি তত বাড়বে। আচ্ছা খেয়াল করো, তো এই সিস্টেমে টোটাল শক্তি লস বলে কিছু নাই, শক্তি জাস্ট হচ্ছে তোমার কনভার্ট হয় এক শক্তি থেকে মানে আরেকটা জায়গায় হচ্ছে তোমার কনভার্ট হবে। গতিশক্তি বিভব শক্তিতে কনভার্ট হবে, বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে। ওকে, তাহলে খেয়াল করো, তার মানে মধ্যবিন্দু থেকে তোমার যত নিচের দিকে নামবে গতিশক্তি বাড়বে, মধ্যবিন্দুর উপরে উঠলে বিভব শক্তি বাড়বে। এই হচ্ছে কথা। এখন কথা হলো ভাই, এই জিনিসটা যে পড়াইলেন, এটা পড়ায় লাভ কি হবে। খেয়াল করো, নর্মালি অ্যাডমিশনের ক্ষেত্রে কি হয় তোমার মানে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে কারো আনসার আসতেছে 10, কারো আনসার আসতেছে 40, এরকম হয়। তোমরা দেখবা ম্যাথ করতে গেলে তোমার আনসার হয় 10, তোমার বন্ধুর হয় 40। এখন তুমি বুঝবা কিভাবে তোমার আনসার ঠিক আছে না তোমার বন্ধুটা ঠিক আছে। ধরো আমি তোমাকে শর্ত দিলাম যে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ, এই একটা শর্ত দিলাম। গতিশক্তি বিভব শক্তির কত গুণ, 2 গুণ। তাহলে দেখো এখানে বেশি কে, এখানে কি গতিশক্তি বেশি না বিভব শক্তি বেশি, তার মানে গতিশক্তি বেশি। কারণ কি, গতিশক্তি একজন, তোমার বিভব শক্তি 2 জনের সমান, তার মানে গতিশক্তির এখানে মানে বেশি। ও একজনই হচ্ছে বিভব শক্তি 2 জনের সমান, তার মানে গতিশক্তি বেশি। তাহলে তোমার যে আনসারটা আসবে সেটা আসবে, ধরো টোটাল যদি টোটাল ডিস্টেন্সটা যদি এরকম হয় যে 40 মিটার হয়, তার মানে এতটুকু পর্যন্ত হচ্ছে 20, এই অর্ধেক হচ্ছে 20। তার মানে তোমার আনসারটা আসবে এই 20 এর নিচে। কারণ কি, নিচের দিকে গতিশক্তি বেশি, তার মানে তোমার আনসারটা 20 এর কম আসবে। এই কথাটা কি তুমি বুঝতে পারছো, তোমার আনসারটা কি আসবে, 20 এর কম আসবে। কারণ কি, তোমার গতিশক্তিটা বেশি। এখন কোনো কারণে যদি তোমার আনসার 20 এর কম আসে, তুমি বুঝবা ঠিক আছে তোমারটা। তোমার বন্ধু যদি 20 এ বেশি আসে, তখন তুমি চালাকি করে বুঝবা যে না, ওর আনসারটা ভুল হয়েছে। কারণ কি, এটাই হচ্ছে সেই লজিক। তো এটা এজন্য হচ্ছে তোমাকে বুঝতে হবে। এখন ধরো এরকম বললাম যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে খেয়াল করো,
বিভব শক্তি বেশি, তার মানে আনসারটা হবে 20-এর বেশি। আনসারটা 20-এর বেশি হবে, মিনিমাম 21 হবে, 21, এর কম হবে না। যদি দেখো যে কারো আনসার 20-এর কম আসছে, তার মানে তার ম্যাথ ভুল হয়েছে। ওকে, এই হচ্ছে এই প্রবলেমে তুমি অ্যাডমিশনে পড়বা, এজন্য তোমাকে এই জিনিসটা একটু বুঝতে হবে। আশা করি কারো এখন আর প্রবলেম নাই। কারো প্রবলেম থাকলে আমাকে একটু বলো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলো। এখন তোমাকে আমি মানে দুই একটা ম্যাথ প্র্যাকটিস করাবো, তারপর হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দিব। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, এতটুকু পর্যন্ত প্রবলেম আছে কিনা। আচ্ছা এতটুকু পর্যন্ত আশা করি প্রবলেম নাই। এটা এটা কেন বুঝাইছি, এটা সুফল হচ্ছে তুমি পাবা এমসিকিউ, মানে এমসিকিউ বা ইয়েতে গেলে যখন কোশ্চেন সলভ করবা তখন সুফল পাবা। এটা কেন পড়াইছি, এটা হচ্ছে তোমার অপশন টেস্ট করা। কারণ আনসার বের হইলেই এই টাইপের ম্যাথের আনসারগুলো দাগানো যায় না, বুঝছো? তোমাকে টেস্ট করতে হবে, অপশন টেস্ট করে দেখতে হবে যে আসলে তোমার শর্তের সাথে আনসার মিলতেছে কিনা। আচ্ছা বুঝতে পারছি। কারণ হচ্ছে দেখবা এই টাইপের ম্যাথ করতে গেলে তোমরা এই সমস্যা পড়ছো কিনা জানি না, হয়তো তোমরা বেশি প্র্যাকটিস করো না, এই জন্য পড়ো নাই। একজনের আনসার আসবে 10, আরেকজন আসছে 40, ঝামেলা। কারণ কি, ওই যে প্লাস মাইনাসের ঝামেলা হয়ে গেছে। এখন খেয়াল করো, আশা করি আজকের পর আর প্রবলেম হবে না। তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে গেলেই দেখবা এই টাইপের সমস্যায় পড়বা। তো তুমি বুঝবা কিভাবে তোমার আনসারটা যে শিওর হয়েছে কিনা, এটা হচ্ছে সেই প্রসেস। আচ্ছা এতটুকু পর্যন্ত গেল, এখন আমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করাবো। আচ্ছা খেয়াল করো, তো এখন একটা ম্যাথ প্র্যাকটিস করব, যে বলছে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, 30 মিটার উচ্চতা থেকে, এটা হচ্ছে ম্যাথ 1, 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, কোথায় উহার, পড়তে দিলে কোথায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, দ্বিগুণ হবে। আচ্ছা এখন দেখো এই কোশ্চেনটা আমরা সলভ করব এবং শিওরলি আমাদের আনসার বের করব অপশন টেস্ট করে। খেয়াল করো, তো তোমাকে বলছে যে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, ধরো এরকম পড়তে দাও, তাহলে 30 মিটার, টোটাল হচ্ছে 30 মিটার পড়তে দিলে কোথায় উহার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। আচ্ছা কোথায় উহার গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, ধরলাম ভূমি থেকে h মিটার উপরে, এতটুকুকে ধরলাম h মিটার উপরে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। তার মানে উপরের অংশটা হচ্ছে 30 মাইনাস h। ওকে, ধরলাম তার মানে ভূমি থেকে h মিটার উপরে গতিশক্তি বিভব শক্তির কি হবে, দ্বিগুণ হবে। এটা শর্টকাটও তোমাকে শিখাবো, আগে হচ্ছে মেইন প্রসেসটা শিখাই। তাহলে আমাদের শর্তটা দেয়া আছে, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। আচ্ছা তাহলে দেখো টোটাল হচ্ছে 30 মিটার, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, তাহলে এখানে বেশি কে, গতিশক্তি। তো এটাকে অর্ধেক করো, 30-এর অর্ধেক কত, 15। তার মানে আনসারটা 15-এর কম হবে, এটা কনফার্ম। কতর কম হবে, 15-এর কম হবে, কারণ কি গতিশক্তি বেশি। হয় আনসারটা 10 হইতে পারে, 11 হইতে পারে, 12 হইতে পারে, 13 হইতে পারে, 14 হইতে পারে, 15 হইতে পারে। মানে 15 হইতে পারবে না, 14, মানে 14 পর্যন্ত হইতে পারবে, এর এর বেশি হইতে পারবে না। ওকে, আশা করি ক্লিয়ার। এখন দেখো আমরা অলরেডি বুঝে গেছি আনসারটা 15 কম হবে, এখন আমরা আনসারটা বের করব। তাহলে খেয়াল করো, আচ্ছা এখন দেখো বস্তুটা হচ্ছে তোমার ভূমি থেকে কতটুকু উপরে আছে, এই উচ্চতায় আছে, তাহলে আমাদের বিভব শক্তি কতটুকু হবে, বিভব শক্তি এখানেই বের করি। বিভব শক্তি হবে 2 mgh, যেহেতু h উচ্চতায় আছে। আচ্ছা এখন এবার আমরা গতিশক্তি বের করব। গতিশক্তি সমান কি, হাফ এম বি স্কোয়ার। গতিশক্তি সমান কি, হাফ এম বি স্কোয়ার। আচ্ছা গতিশক্তিটা এখানে বের করি, হাফ এম বি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি। তো আমাদের বি স্কোয়ারটা লাগবে, বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh, যেহেতু বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে তার মানে 2gh হবে। ওকে, এখন খেয়াল করো, বস্তুটাকে তুমি উপর থেকে ছাড়লা, এটা দৌড়াইয়া হচ্ছে এতটুকু পর্যন্ত আসছে, মাস্কে মানে এই h মিটার উপর এখান পর্যন্ত আসছে, তার মানে কতটুকু পথ দৌড়াইছে, 30 মাইনাস h, এই পথটুকু সে দৌড়াইছে। কতটুকু, 30 মাইনাস h, এই পথটুকু দৌড়াইছে। আচ্ছা ইউ হচ্ছে 0, কারণ এখানে বস্তুটা স্থির ছিল, আদি বেগ 0। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু
2g 30 মাইনাস h। ওকে, 2g 30 মাইনাস h। আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। এখন এখানে খেয়াল করো, তাহলে আমরা বি স্কয়ারের মান পেলাম। এবার এখানে বসাও হাফ এম বি স্কয়ার, তাহলে হাফ এম আর বি স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি 2g 30 মাইনাস h। কত পাচ্ছি? 2g, এটা একটু পরে বসাবো, 2g 30 মাইনাস h আর হচ্ছে কত, এখানে পাইলাম 2 ইন্টু mg h। ওকে, mg h। আচ্ছা, এই দেখো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, কারো বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তো আমরা এটা এটা কেটে দিব, তাহলে তোমার mg কেটে দিব, তাহলে আমাদের থাকবে mg কেটে দিলাম, বুঝছো? তাহলে থাকবে 30 মাইনাস h ইকুয়াল টু 2h। ওকে, এই হচ্ছে আমাদের লাস্ট লাইন থাকবে। তারপর এখান থেকে আমরা পাবো 3h সমান 30। তাহলে h ইকুয়াল টু কত? h ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে দেখো আমরা আগেই জানি যে আমাদের আনসারটা আসবে 15 নিচে, তার মানে আসছে 10। তাহলে তুমি যখন তোমার আনসারটা 10 আসবে, তুমি অপশন টেস্ট করে বুঝতে পারবা যে হ্যাঁ তোমার আনসারটা ঠিক আছে। এখন কারো যদি 15 বেশি আসে, সে হচ্ছে লাফালাফি করুক, কিন্তু তোমার লাফানোর দরকার নাই, কারণ তুমি জানো তোমার আনসার ঠিক আছে। দেখো, ওকে, এই হচ্ছে তোমার মানে শিওর হওয়ার একটা প্রসেস। তারপর ধরো এখন এই ম্যাথটা শর্টকাট কিভাবে করবা। ওকে, তোমাকে তো এইচ এর মান বের করতে বলছে, তো তুমি শর্টকাটটা কিভাবে করবা খেয়াল করো। শর্টকাট হচ্ছে x ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1। h হচ্ছে টোটাল উচ্চতা, টোটাল কতটুকু, আর x হচ্ছে ভূমি থেকে কতটুকু, ভূমি থেকে উচ্চতা। ওকে, ভূমি থেকে উচ্চতা, আর এটা হচ্ছে কি টোটাল উচ্চতা। h হচ্ছে টোটাল উচ্চতা। দেখো এই ম্যাথে তোমার টোটাল উচ্চতা এই দেওয়া আছে, কতটুকু দেওয়া আছে? 30 দেওয়া আছে, 30। আর তোমার কত গুণ বলছে? দ্বিগুণ বলছে, দ্বিগুণ। তাহলে প্লাস 1 কত আসবে? 10। এই একটা শর্টকাট প্রসেস আছে, শর্টকাট দিয়েও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এই একটা শর্টকাট প্রসেস দিয়েও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের হচ্ছে যথাযথ এই গতিশক্তি বিভবশক্তি সংক্রান্ত তোমাকে আমি আপাতত আর ম্যাথ দেখাবো না। তো তোমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবা, গাইড বুক থেকে থেকে ম্যাথ প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে সমস্যা থাকলে আমাকে হচ্ছে গ্রুপে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাকে সলভ দিয়ে দিব। তো আমি আপাতত ম্যাথ দেখাচ্ছি না কেন, কারণ হচ্ছে এই টাইপের অনেক ধরনের ম্যাথ করানো যায়, কিন্তু আমি যে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি এভাবে তুমি করলে তোমাকে একটা ম্যাথ শিখেই তুমি সব মানে সব করতে পারবা। কারণ তুমি যদি বোঝো তোমার আনসারটা 15 নিচে হবে, তুমি কিন্তু ছলে বলে কৌশলে আনসার বের করে ফেলতে পারবা, কারণ তুমি বুঝবা তোমার ভুলটা কোথায় যাচ্ছে। আর যদি বোঝো আনসারটা 15 উপরে হবে, তখন কিন্তু তুমি বুঝবা যে আনসারটা কিভাবে বের করতে হবে। ওকে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, এগুলো আমরা জানি, এগুলো তুমি পারবা। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে আজকে ক্লাসটা শেষ করতেছি। আর আমাদের আগামীকালকের ক্লাসটাও আমরা হচ্ছে যে 3:30টায় নেই, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো 3:30টায় শুরু করতে। আর আপডেটটা হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিব, গ্রুপে হচ্ছে তোমাকে জানাই দিব। আচ্ছা, তো ঠিক আছে, তো আমাদের লেকচার 1 আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।